Crafty men contempt studies, simple men admire them, and wise men use them. এখানে আমরা দেখছি বেকন তিন প্রকার মানুষের কথা বলছে। একটা হচ্ছে ক্রাফটি ম্যান মানে হচ্ছে একটা মানুষ যে হচ্ছে ক্লেভার নেচারের হয়, যে কানিং হয়, যে অন্যকে ঠকিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে, ওটা হচ্ছে ক্রাফটি ম্যান কী করে? স্টাডিটাকে কন্টেম্প্ট করে। কন্টেম্প্ট মানে হচ্ছে ইগনোরস করে, মানে ক্রাফটি ম্যান ইগনোর স্টাডি। কেন ইগনোর করে? কারণ ক্রাফটি ম্যান জানে যদি আমি পড়াশোনাটা সবাইকে ইগনোর করতে না বলি তাহলে পড়াশোনা সবার মনে কোয়েশ্চেন করতে শেখাবে, সবাইকে শেখাবে যে কোনটা ঠিক কোনটা ভুল। আর যখন জেনে যাবে তখন তাদের ওই যেগুলো ট্রিক্স আছে যেগুলো দিয়ে তারা মানুষজনকে ঠকাচ্ছে সেটা আর ঠকাতে পারবে না। দ্যাট ইজ ওয়াই ক্রাফটি ম্যান ইগনোর স্টাডি, বিকজ ক্রাফটি ম্যান স্ট্রংলি বিলিভস দ্যাট study reveals the truth and truth will expose their dirty tricks. That is why they ignore studies. Next, simple men admire them. মানে তারপরে দেখলাম ক্রাফটি ম্যানের পরে সিম্পল ম্যান মানে আমরা নর্মাল মানুষরা কী করে? অ্যাডমায়ার দেম কার জন্য এসছে? স্টাডিজের জন্য। সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম মানে সিম্পল ম্যান প্রেজেস অলওয়েজ স্টাডি, যে পড়াশোনা খুব ভালো, কিন্তু simple men never ever apply the knowledge in real life situation, but they also just praises but never use the knowledge. And the last one is wise men use them. And the last one is wise men কি করে? they learn from books and apply the knowledge in real life situation. বুঝে গেল এটা তিনটা লাইনে? মানে আমরা দেখলাম এখানে ফ্রান্সিস বেকন তিন প্রকার মানুষের কথা বলেছে। ফার্স্ট ওয়ান ইজ crafty man always ignores study because crafty man strongly believes that study reveals the truth and truth will expose their dirty tricks. That is why crafty man ignores বা contempts studies. Second one is কি যেন বলে হচ্ছে simple man reads a lot, praises a lot of studies but never ever apply the knowledge in real life situation. And the last one is wise man, they learn from books and apply the knowledge in real life situation. বুঝা গেল তিন প্রকার লোকের কথা, এটা এখানে আছে। নেক্সট, এই যে এটা লাইন থেকে এখানে লাইন তুলে কোশ্চেন আসতে পারে, লোকেট অ্যান্ড এক্সপ্লেন করে। যে প্রথমে এরকম করে লাইন তুলে আসছে, ক্রাফটি ম্যান কন্টেম্পট স্টাডি, সিম্পল ম্যান অ্যাডমায়ার দেন অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম। লোকেট অ্যান্ড এক্সপ্লেন এটা ইম্পর্টেন্ট আছে পরীক্ষার বেসিসে। হ্যাঁ, তো এরকম করে লোকেট অ্যান্ড এক্সপ্লেন আসলে প্রথমে লোকেটটা লিখতে হবে। দ্য অ্যাবভ লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম ফ্রান্সিস বেকনস এসে অফ স্টাডিজ রিটেন ইন দ্য ইয়ার অফ 1597। তারপরে ওটাই বলতে হবে, থ্রু আউট দ্য লাইন বেকন ওয়ান্টস টু সে ক্রাফটি ম্যান ইগনোর স্টাডি অ্যাজ দে নো নলেজ রিভিলস দ্য ট্রুথ অ্যান্ড ট্রুথ ব্রেক্স the mal tricks মানে mal is something which is related to খারাপ, বুঝতে পারছিস? নেক্সট, he says about simple man who praises knowledge but never ever apply the knowledge in real life situations. And lastly, he talks about wise man who learn from books and apply the knowledge in real life situation. Bacon insist মানে জোর করেছে, বুঝতে পারছিস? Bacon insists that knowledge is not enough but to apply in real life situation. ওটা না লিখলেও হবে, ওইটুকুটা লিখলেই হবে। বলো নেক্সট যেটা এখানে আছে লাইন নাম্বার 14 আছে, ফর দেয়ার টিচার্স নট দেয়ার ওন ইউজ। ফর দেয়ার টিচার্স এখানে দিয়ে কার জন্য হচ্ছে? স্টাডিজের জন্য। ফর দেয়ার টিচার্স নট দেয়ার ওন ইউজ বাট হোয়াট ইজ এ উইজডম উইদাউট দেম অ্যান্ড অ্যাবভ দেম ওন বাই অবজারভেশন। মানে পড়াশোনা আমাদেরকে এটা কোনোদিনও শেখায় না, বা বুকস আমাদেরকে কোনোদিনও শেখায় না যে এইটা নলেজ তুমি নিজের জীবনে কোন জায়গায় কখন কিভাবে কোন প্রসঙ্গে কাজে লাগাবা। এটা আমাদেরকে কে শেখায়? নলেজটাকে অ্যাপ্লাই করার এটা কে শেখায়? আমাদেরকে রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স শেখায় আর অবজারভেশন শেখায়। ফিজিক্স বইয়ে কনসেপ্ট লেখা আছে বাট কনসেপ্টটাকে অ্যাপ্লাই করতে হবে অবজারভেশন থেকে, রিয়েল লাইফ সিচুয়েশনে, তবেই আমি ওটা হচ্ছে শিখতে পারবো, বুঝতে পারছি? বেকন রেসপেক্ট স্টাডি। বেকন বলেছে স্টাডি ইজ গ্রেট বাট হি ইজ প্র্যাকটিক্যাল হেয়ার, কিন্তু এখানে দেখছি বেকন একটু প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে। হি সেজ বুকস প্রোভাইড আস নলেজ, বই আমাদেরকে নলেজ প্রোভাইড করে বাট নেভার এভার টিচ আস, কিন্তু কখনোই শেখায় না হাউ টু অ্যাপ্লাই দ্যাট নলেজ ইন রিয়েল লাইফ সিচুয়েশন, কীভাবে এই নলেজটা আমরা রিয়েল লাইফে কাজে লাগাবো। দ্য রিয়েল উইজডম বা দ্য রিয়েল আর্ট অফ অ্যাপ্লাইং দ্য নলেজ, কিন্তু সত্যিকারের আর্ট যেটা নলেজটাকে কিভাবে অ্যাপ্লাই করব
কামস ফ্রম অবজারভেশন, সেটা কোথা থেকে আসে? অবজারভেশন থেকে, হুইচ মিনস, যার মানে হলো ওয়াচিং পিপলস সিচুয়েশন। অবজারভেশন মানে মানুষের সিচুয়েশন থেকে আমি শিখবো, অ্যান্ড অ্যাকশন, মানুষের অ্যাকশন থেকে শিখবো। ইন রিয়েল লাইফ, রিয়েল লাইফে মানুষরা কীরকম কোন টাইমে কী বিহেভ করছে ওখান থেকে আমরা হচ্ছে শিখবো। এক্সপিরিয়েন্স, হুইচ মিনস লার্নিং ফ্রম আওয়ার মিস্টেকস, এক্সপিরিয়েন্স বলতে আমাদের লাস্ট মিস্টেক থেকে আমরা শিখবো। অ্যান্ড হিউম্যান নেচার, এবং হিউম্যান নেচার থেকেও আমরা হচ্ছে শিখবো। ঠিক আছে, নেক্সট ওটা এখানে লেখা আছে যে হচ্ছে যে ধর তুই কোনো একটা বই পড়ছিস, ওখানে বইটা পড়ে তুই কী শিখতে চাই যে হাউ টু লিড এ টিম, কী করে একটা দল আমি চালাবো। তাহলে তুই ওখানে বইটা পড়ে শিখলি যে মোটিভেট করতে হবে, ভালো করে সবার সাথে কথা বলতে হবে, সবার জন্য ছোটো ছোটো গোল সেট করতে হবে, আর সবার মধ্যে যেটা ইন্টেরিয়ার কনফ্লিক্ট আছে ওগুলোকে সলভ করতে হবে। বাট যখন তুই একটা লিডার সত্যি সত্যি হলি, তখন তোর বই তোকে তুই দেখলি যে একজন হচ্ছে খুবই ইমোশনাল আছে, কেউ তো খুব জেলাসি আছে, বাট কেউ হচ্ছে এমনি আছে যে তোর কথাই শুনছে না, কেউ নিজের মনের মালিক আছে। তো এগুলো প্রবলেম হ্যান্ডেল করা, এগুলো তো বইয়ের থিওরিতে নাই, এগুলো তোকে শিখতে হবে নিজের এক্সপিরিয়েন্স থেকে, নিজের অবজারভেশন থেকে, বুঝতে পারছিস? মানে বেকন জোর দিচ্ছে যে বই থেকে তুমি নলেজ গেইন করতে পারবা, বাট দ্য রিয়েল আর্ট অফ অ্যাপ্লাইং দ্য নলেজ ইন রিয়েল লাইফ সিচুয়েশন, ওটা তুই কোথায় থেকে শিখতে পারবি? ওটা হচ্ছে শিখতে পারবি প্র্যাকটিক্যাল লাইফের অবজারভেশন থেকে, বুঝতে পারছিস? ওটাই এখানে বলছি। নেক্সট আমি দেখছি এখানে লাইন নাম্বার 15, read not to contradict and confute, not to believe and take for granted, not to find talk and discourse, but to weed and consider। মানে পড়াশোনা করা উচিত না কেবল তর্ক করার জন্য বা সব কিছু অন্ধভাবে বিশ্বাস করার জন্য পড়াশোনা করে কোনো লাভ নাই, না লোক দেখিয়ে কথা বলার জন্য পড়াশোনা করে লাভ নাই। বরং পড়াশোনা কেন করা উচিত? কারণ আমরা যেন কোনো কিছুকে লজিক্যালি ঠিকঠাকভাবে বুঝতে পারি, কোনো কিছু ঠিকঠাকে ঠিক আর ভুলটাকে ভুল যুক্তি সহকারে বুঝতে পারি। নলেজ শুড নট বি দ্য উইপেন টু অ্যাটাক অর ক্রিটিসাইজ আদার্স। নলেজের আসল উদ্দেশ্য আমাদের মাইন্ডটাকে পলিশ করা উচিত, আমাদের ইগোকে কখনো পলিশ করা উচিত না, বুঝতে পারছি? প্রথম লাইনটা যেটা আছে, রিড নট টু কন্ট্রাডিক্ট, আরে বহুত অসুবিধা আসবে, রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট মানে ডোন্ট রিড বুকস জাস্ট টু আর্গু উইথ আদার্স। বই পড়া উচিত না কেবল অন্য জনের সাথে তর্ক করবো বলে। অর প্রুভ এনিওয়ান রং ইন ডিবেট, এবং এর জন্য পড়া উচিত না যাতে আমি তর্ক করে কাউকে ওখানে ক্রিটিসাইজ করতে পারবো বা ছোট দেখাতে পারবো। নলেজ শুড নট বি এ উইপেন টু অ্যাটাক আদার্স, নলেজ কখনোই একটা অস্ত্র হওয়া উচিত না কাউকে ছোট দেখানোর, বাট এ ল্যাম্প, কিন্তু একটা আলো হওয়া উচিত, টু ওপেন দেয়ার আইজ অ্যাবাউট হোয়াট ইজ ট্রু, যাতে করে মানুষরা বুঝতে পারে যে কী ঠিক আর কী ভুল। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্র্যান্টেড, অ্যান্ড অলসো ডোন্ট রিড টু বিলিভ ব্লাইন্ডলি এভরিথিং, এবং পড়াশোনা এই জন্য করা উচিত না যে বইয়ের মধ্যে যেটা লেখা আছে আমি সেটাকে অন্যভাবে মানবো। উই শুড আন্ডারস্ট্যান্ড দ্য প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ সিচুয়েশন অ্যাট দ্য সেম টাইম, ঠিক না? আমাদেরকে সেটার সাথে প্র্যাকটিক্যাল লাইফের সিচুয়েশনটাকে মিলাতে হবে। হোয়াট এভার দ্য বুক সেজ, যেটা বইয়ের মধ্যে লেখা আছে সেটা সবসময় ট্রু হবে না, সেটাকে আমাকে প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলাই দেখতে লাগবে, তারপরে আমি বুঝতে পারবো কোনটা ঠিক কোনটা ভুল। ডোন্ট বিকাম এ বুক স্লেভ, বইয়ের দাস হওয়া কখনোই উচিত না। ইউজ ইয়োর ওন ব্রেন, আমাদের নিজের ব্রেন বুদ্ধি ইউজ করা উচিত, আর যেটা ঠিক বা ভুল ওটাকে লজিক্যালি বিচার করা উচিত। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, মানে ডোন্ট রিড জাস্ট টু শো অফ ইন কনভারসেশন, ডোন্ট রিড বুকস জাস্ট টু শো অফ ইয়োর নলেজ ইন কনভারসেশন, মানে শুধু বই পড়া উচিত না যে কথার মধ্যে আমি যে নলেজ খালি দিচ্ছি, মানে কত আমি জানছি ওটা এক্সপ্রেস করে যাচ্ছি, এটার কারণে বা শো অফ করার কারণে কখনো বই পড়া উচিত না, ঠিক আছে? ওইটাই আছে। দেন but to read and consider, the real purpose of reading is to think deeply, analyze critically। সত্যিকারের এম কি হওয়া উচিত রিডিংয়ের বা পড়াশোনার? কোনো কিছু আমি গভীরভাবে ভাবছি, অ্যানালাইজ ক্রিটিক্যালি, কোনো কিছুকে আমি ক্রিটিক্যালি গভীরভাবে অ্যানালাইজ করছি, অ্যান্ড জাজ এভরিথিং ওয়াইজলি, এবং প্রত্যেকটা কিছুকে ওয়াইজলিভাবে জাজ করছি। হোয়াট এভার ইজ রেড, যেটাই কিছু পড়ছি। হি ওয়ান্টস আস নট অনলি কালেক্ট ইনফরমেশন, তিনি আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন যে শুধুমাত্র ইনফরমেশন কালেক্ট করা উচিত না,
বাট অলসো এক্সামিন, কম্পেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ট্রুথ। কিন্তু একটা অ্যাট দ্য সেম টাইম আমি কি যেটা পড়ছি ওটাকে এক্সামিন করা উচিত, ওটাকে কম্পেয়ার করা উচিত প্রেজেন্ট লাইফের সাথে, আর তারপরে বোঝা উচিত যে কোনটা ঠিক। বুঝতে পারছিস? বেকন অ্যাডভাইসেস, এটা ACS, বেকন অ্যাডভাইসেস দ্যাট উই শুড নট রিড জাস্ট টু আর্গু। বেকন কি বললো যে আমাদেরকে আর্গু বা তর্ক করার জন্য পড়াশোনা করা উচিত না। বিলিভ এভরিথিং ব্লাইন্ডলি, বা কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস করার জন্য পড়া উচিত না। অর ইমপ্রেস আদার্স, বা কাউকে ইমপ্রেস করার জন্য পড়াশোনা করা উচিত না। দ্য রিয়েল গোল অফ রিডিং ইজ টু থিঙ্ক ডিপলি, জাজ ফেয়ারলি। কোনো কিছু গভীরভাবে ভাববো, কোনো কিছু যদি জাজ করি তাহলে ফেয়ারলিভাবে জাজ করবো, মানে ঠিককে ঠিক বলবো, ভুলকে ভুল বলবো। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ওয়াইজলি, এবং কোনো কিছু ভালোভাবে বুঝবো। রিডিং শুড পলিশড আওয়ার মাইন্ডস, নট আওয়ার ইগো। মাইন্ড হবে, রিডিং আমাদের মাইন্ডকে পলিশ করে কিন্তু আমাদের ইগোকে পলিশ করে না। বুঝতে পারছিস? তারপরে নেক্সট টাইম ও আচ্ছা ওগুলোই আছে। নেক্সট এখান থেকে যেরকম কোশ্চেন হতে পারে, হোয়াট ডাজ বেকন সে অ্যাবাউট ডিফারেন্ট পিপলস অ্যাটিটিউড টুয়ার্ডস স্টাডি, বা ক্রাফটি ম্যান ওই যে লাইনটা তুলে বললো, এবার লোকেট অ্যান্ড এক্সপ্লেন বলবে। ঠিক আছে, তো ওটা লিখতে পারবি। তিনটা টাইপ, দেয়ার আর 3 টাইপস অফ ম্যান। ফার্স্ট ওয়ান ইজ ক্রাফটি ম্যান হু ইগনোর স্টাডি বিকজ দে স্ট্রংলি বিলিভ দ্যাট knowledge reveals the truth and truth will expose their dirty tricks. Second one is simple man who praises study but never ever apply the study in real life situation. And the last one is wise man, ঠিক না, who read from books and apply the knowledge in real life situations. হলো next, how does Bacon advise us to approach reading and study, to approach reading or study? কিভাবে বেকন বলেছে যে আমাদেরকে কিভাবে রিডিং বা স্টাডিকে অ্যাপ্রোচ করা হচ্ছে। বেকন সেজ ডোন্ট জাস্ট রিড টু আর্গু উইথ আদার্স। বেকন কি বললো যে কেবলমাত্র পড়া উচিত না কারোর সাথে তর্ক করবো বলে। অর প্রুভ এনি ওয়ান রং ইন ডিবেট, অথবা ডিবেটে কাউকে ছোট দেখাবা বলে। নলেজ শুড নট বি এ উইপন, নলেজ কখনো একটা উইপন হতে পারে না টু অ্যাটাক আদার্স, অন্য কাউকে অ্যাটাক করবো বলে। হি অলসো সেজ ডোন্ট রিড টু বিলিভ এভরিথিং ব্লাইন্ডলি, কেবলমাত্র পড়াশোনা করা উচিত না সব কিছু ব্লাইন্ডলিভাবে বিশ্বাস করার জন্য। অ্যান্ড ডোন্ট রিড টু শো অফ আওয়ার নলেজ থ্রু কনভারসেশন, এবং পড়াশোনা এই জন্য করা উচিত না যাতে করে আমরা শো অফ করতে পারি যে আমরা কী জানি। দ্য রিয়েল গোল অফ রিডিং ইজ টু থিঙ্ক ডিপলি, জাজ ফেয়ারলি, অ্যানালাইজ এনিথিং ক্রিটিক্যালি। বুঝতে পারছিস? রিয়েল গোল কী হওয়া উচিত? থিঙ্ক ডিপলি, অ্যানালাইজ ক্রিটিক্যালি অ্যান্ড জাজ এনিথিং ফেয়ারলি। বুঝতে পারলে? থিঙ্ক ডিপলি, অ্যানালাইজ ক্রিটিক্যালি আর জাজ এনিথিং ফেয়ারলি। ঠিক। হি সেজ রিডিং শুড পলিশড আওয়ার মাইন্ড নট আওয়ার ইগো। রিডিং আমাদের মাইন্ডকে পলিশড করার জন্য হওয়া উচিত, আমাদের ইগোকে কখনো পলিশড করার জন্য হওয়া উচিত না। তারপরে যেটা কোশ্চেন আছে, হোয়াট ডিস্টিংশন ডাজ বেকন মেক বিটুইন বুকিশ নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল উইজডম। আমরা কি দেখলাম? বুকস অনলি প্রোভাইড আস নলেজ বাট বুকস নেভার এভার টিচ আস হাউ টু অ্যাপ্লাই দ্য নলেজ ইন রিয়েল লাইফ সিচুয়েশন। অন দ্য আদার হ্যান্ড আমরা কোথায় থেকে সব কিছু শিখি? প্র্যাকটিক্যাল লাইফ থেকে শিখি। দ্য আর্ট অফ অ্যাপ্লাইং দ্য নলেজ ইন রিয়েল লাইফ সিচুয়েশন লার্ন ফ্রম প্র্যাকটিক্যাল অবজারভেশন। ঠিক না? অনলি প্র্যাকটিক্যাল অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান টিচ আস হাউ, ওয়েন অ্যান্ড হোয়াট নলেজ উই শুড ইউজ। ঠিক না? কখন কোথায় কোন নলেজটা আমরা শিখবো, এটা হচ্ছে পার্থক্যটা, এটা এখানে লেখা আছে। দেন ওটা পড়ে নিবি, এখানে দেওয়া আছে। দেন critically examine Bacon's statement, read not to contradict or confute, ওখান থেকে ডট ডট করে but to weep and consider, ওটা আছে, ওইটাও আমি বলে দিলাম। ওটারই অথবা দিয়ে 2 নম্বরের কোশ্চেনে এটা হচ্ছে অর। তারপরে how does Bacon differentiate between the roles of study and observation? স্টাডি আর অবজারভেশনের মধ্যে কি পার্থক্য? স্টাডি প্রোভাইড আস নলেজ বাট অবজারভেশন টিচেস আস হাউ টু অ্যাপ্লাই দ্য নলেজ ইন রিয়েল লাইফ সিচুয়েশন। বুঝতে পারছি? স্টাডি আর নলেজের মধ্যে পার্থক্য, স্টাডি আমাদেরকে শুধু নলেজ প্রোভাইড করতে পারে বাট অবজারভেশন টিচ করে হাউ টু অ্যাপ্লাই দ্য নলেজ ইন রিয়েল লাইফ সিচুয়েশন। হলো নেক্সট, অ্যাকর্ডিং টু বেকন হাউ শুড ওয়ান অ্যাপ্রোচ রিডিং, কীভাবে একটা মানুষকে পড়া উচিত, কীরকমভাবে পড়া উচিত? বেকন সেজ রিডিং প্রোভাইড আস নলেজ। হি সেজ রিড নট অনলি টু আর্গু উইথ আদার্স, blindly believe everything or to show off our knowledge, but the real goal of reading is to polish our personality, not our ego. সত্যিকারের পড়ার আসল উদ্দেশ্য কি হওয়া উচিত? আমাদের পার্সোনালিটি বা ব্যক্তিত্বকে
যাতে আমরা আরও ভালো করি। আমাদের ইগোকে কখনো সার্ভ করার জন্য আমাদেরকে পড়া উচিত না, বুঝতে পারছিস? নেক্সট এখান থেকে আজকে নতুন আছে। সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ চিউয়েড অ্যান্ড ডাইজেস্টেড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটা লাইনটাকে মুখস্থ করতে হবে, ব্রডেও কোটেশন ইউজ হবে। সাম বুকস আর টু বি টেস্টেড, কোনো বই আছে যেটাকে টেস্ট করা উচিত। আদার্স টু বি সোয়ালোড, কোনো বই আছে যেটাকে আমাদের গিলে খাওয়া উচিত। অ্যান্ড সাম ফিউ চিউয়েড অ্যান্ড ডাইজেস্টেড, এবং কোনো বই আছে যেটাকে ভালো করে চিবিয়ে খাওয়া উচিত, বুঝতে পারছিস? আমরা কটা টাইপের বই দেখলাম এখানে? তিন টাইপের বই দেখলাম। প্রথমে বলেছিলাম না, বেকন এসেটা লিখবে, একটা লাইন লিখবে, 3টা ভাগে ভাগ করবে, আর ওইটা লাইনের 3টা ভাগকে পরবর্তী কয়েকটা লাইনে এক্সপ্লেন করবে, বুঝতে পারছিস? হিয়ার বেকন সাজেস্টস আস 3 ডিফারেন্ট টাইপস অফ বুকস, বুঝতে পারছিস? 3টা ডিফারেন্ট টাইপস অফ বুকসের কথা বললো। ফার্স্ট ওয়ান, প্রথম বইটা হচ্ছে যেটা কোনো বই আছে যেটা আমাদের হচ্ছে টেস্ট করা উচিত। মানে যেমনি ধরো আমি যেগুলো স্টোরি লিখেছি, কথা মানে কেউ যদি পড়ে তো ওটা জাস্ট নর্মালি একবার টেস্ট নেওয়ার জন্য পড়া উচিত। মানে যেমনি ধর নিউজ পেপারে ওই আর্টিকেল আসছে, কারোর সাথে কারো ডিভোর্স হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, ওগুলো আমরা কীরকম পড়বো? জাস্ট মজা নেওয়ার জন্য নিজে পড়বো, ঠিক আছে? আদার্স টু বি সোয়ালোড মানে গিলে খাওয়া। কোনো বই আছে যেগুলোকে গিলে খাওয়া উচিত। গিলে খাওয়া ইজ মিনস মানে আমাদের যেগুলো সিলেবাসে হয়তো কোনো বই আছে যেটাকে আমাকে ভালো করে পড়তে হবে পরীক্ষায় ভালো নাম্বারের জন্য, নিজের নলেজ ইনক্রিজ করার জন্য। বাট যেটা লাস্ট টাইপের বই আছে সেটাকে চিউয়েড অ্যান্ড ডাইজেস্টেড, মানে ভালো করে চিবিয়ে খেতে লাগবে, বুঝতে পারছিস? মানে রিড স্লোলি অ্যান্ড রিপিটেডলি, অ্যান্ড প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ডে আমাদেরকে ভাবতে লাগবে। এটা কোন ধরনের বই? এটা হচ্ছে ধর শেক্সপিয়ারে লেখা কোনো বই হতে পারে, বা লিটারেচারে কোনো বই হতে পারে, বা ফিলোসফিক্যাল কোনো এসে হতে পারে, বুঝতে পারছিস? যেমনি এটা এসে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা যতটা ডিটেল হয়ে পড়ার চেষ্টা করছি, এরকম কোনো লেখাকে আমাদেরকে চিউয়েট করতে হবে, মানে ভালো করে চিবিয়ে খেতে হবে, আর ডাইজেস্ট করতে হবে, এবং পড়লাম এবং পড়াটাকে আমাকে হজম করতে লাগবে। হজম করা মানে যেমনি খাবার খাওয়ার পর হজম যদি না করি তাহলে বডিতে ওটা এনার্জি কাজে লাগবে না। মানে হজম করা মানে পড়বো, পড়ে নলেজটা জানবো আর দিয়ে অ্যাপ্লাই করবো, ওটা হচ্ছে ডাইজেস্টেড, বুঝতে পারছিস? কিছু বই আছে যেটা শুধুমাত্র হালকা করে পড়ার জন্য, যেটাকে আমি স্বাদ নেওয়া বলছি। কিছু বই আছে যেটা ঠিকঠাকভাবে পড়ার জন্য, যেটাকে গিলে খাওয়া বলছি। আর কিছু বই আছে যেটা ধীরে ধীরে বুঝে ভালোভাবে পড়তে হবে, যেটাকে চিবিয়ে হজম খাওয়া বলছে, বুঝতে পারছিস? মানে বেকন বলছে যে সব বইকে আমরা একই রেসপেক্ট দেব না। অন দ্য বেসিস অফ ইম্পর্টেন্স উই গিভ টাইম টু ইচ টাইপ অফ বুকস, বুঝতে পারছিস? যে কোনটা কোন ক্যাটাগরিতে ফল করছে, এবার ওখান থেকে আমরা আস্তে আস্তে করে পড়বো নিজের টেস্ট অনুযায়ী, বুঝে গেল? মানে অল দ্য বুকস ডোন্ট ডিজার্ভ দ্য সেম টাইম। সাম আর স্ন্যাক্স, কিছু আছে স্ন্যাক্সের মতো। সাম আর মিলস, কিছু আছে খাবারের মতো। আর সাম আর মেডিসিন, বুঝতে পারছি? কিছু আছে মেডিসিনের মতো। একটা হচ্ছে স্ন্যাক, একটা হচ্ছে মিল, একটা হচ্ছে মেডিসিন, বুঝতে পারছো? মিলটা হচ্ছে ইম্পর্টেন্ট, বাট মেডিসিন হচ্ছে ওর থেকেও বেশি ইম্পর্টেন্ট, যাতে মিলটাকে হজম করতে পারে, বুঝতে পারছো না? দিস লাইন ইজ এ বিউটিফুল এক্সাম্পল অফ মেটাফোর। এই লাইনটাতে আমরা দেখলাম যে একটা ভালো এক্সাম্পল দিয়েছে মেটাফোর। কেন মেটাফোর দিয়েছে? কারণ বইটাকে আমাকে খাবারের সাথে তুলনা করছে ডিরেক্টলি, বুঝতে পারছিস? ডিরেক্টলি কেমনি করছে? এই যে দেখ, সাম আর টু বি টেস্টেড, এম ইজ আর দিয়ে কোনো কিছু কম্পেয়ার হলে মেটাফোর বলেছিলাম, মনে পড়ছে? টাইম ইজ মানি, মানে টাইম ইকুয়াল টু মানি, হচ্ছে ওরকম। মানে হচ্ছে দিস লাইন ইজ এ বিউটিফুল এক্সাম্পল অফ মেটাফোর। বেকন এখানে ইজ কম্পেয়ারিং হবে না, বেকন কম্পেয়ার্স বুকস টু ফুড। বেকন কম্পেয়ার করছে বইকে খাবারের সাথে, বুঝতে পারছিস? অ্যান্ড অলসো মেনশনস, এবং বলছে হাউ উই কনজিউম নলেজ জাস্ট লাইক উই কনজিউম মিল। কীভাবে আমরা নলেজকে কনজিউম করবো, যেরকমভাবে আমরা খাবারকে খাচ্ছি, বুঝতে পারছি? খাবার কেমনি কনজিউম করছি, অমনি আমরা নলেজকে কীভাবে কনজিউম করতে পারি, বেকন ওটা বলছে। প্রথম লাইনে লেখা আছে সাম বুকস আর টু বি টেস্টেড। বেকন সেজ সাম বুকস শুড বি রিড লাইটলি। কোনো বই লাইটলিভাবে পড়া উচিত, জাস্ট টু গেট দ্য বেসিক আইডিয়া। উই ডোন্ট রিড এভরি লাইন কেয়ারফুলি। আমাদেরকে প্রত্যেকটা লাইন কেয়ারফুলিভাবে পড়ার দরকার নেই। যেমনি হচ্ছে নিউ আর্টিকেলস হতে পারে, কোনো ব্লগ হতে পারে, বা কোনো যেমনি স্টোরি যেগুলো আমি লিখছি কথা, মানে কোনো কেউ পড়েছে, তো ওগুলো এবার তুই যদি র্যান্ডম পড়তে থাকিস তো হবে না। মানে ওটা তোর মাইন্ডকে একটু ভালো লাগবে পড়ে। কিছু বই আছে যেটা আমাদেরকে জাস্ট পড়ে একটা বেসিক আইডিয়া পেয়ে নিলাম, মাইন্ড ফ্রেশ হয়ে গেলো, ব্যাস ছেড়ে দিলাম, বুঝতে পারছিস? নেক্সট যেটা লাইন আছে, আদার্স টু বি সোয়ালোড মানে গিলে খাওয়া। এই সোয়ালোড স্পেলিংটা ভালো করে করবি। দিস বুক শুড বি রিড প্রপারলি। এই বইটা
আমাদেরকে প্রপার ওয়েতে পড়া উচিত, বাট নট টু ডিপলি, কিন্তু অত ডিপভাবে না, পড়বো এটা মিলের মতো, বুঝতে পারছিস, খাবো বাস এইটুকুই, কিন্তু ডিপলিভাবে পড়বো না। উই জাস্ট গো থ্রু মেন পয়েন্টস অ্যান্ড মুভ অন। আমরা ওই বইটার মেন পয়েন্টগুলো পড়লাম, মেন চ্যাপ্টারগুলো পড়লাম এবং মুভ অন, ওটা বই ছাড়লাম। যেমনি হচ্ছে টেক্সট বুক বিফোর এক্সাম, কোনো এক্সামের আগে টেক্সট বুক পড়া, জেনারেল নলেজ বুকস হচ্ছে, যেমনি ধর কোনো বইয়ে যেমনি কালেকশন থাকে না, কি বলে বর্ষবার্ষিক কী বলে যেগুলো থাকে ওইগুলো। সাম ফিউ টু বি চিউয়েড অ্যান্ড ডাইজেস্টেড, কোনো কোনো বই আছে যেটাকে ভালোভাবে পড়তে হবে, আস্তে আস্তে পড়তে হবে, প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা ওয়ার্ডে আমাকে ভাবতে হবে, বুঝতে পারছি। বাট হি মেনশনস সাম বুকস আর প্রিসিয়াস, তিনি বলছেন যে কোনো কোনো বই প্রিসিয়াস হয়, দে শুড বি রেড স্লোলি, তাদেরকে আস্তে আস্তে পড়া উচিত, রিপিটেডলি বারবার পড়া উচিত, অ্যান্ড ডিপলি এবং মন দিয়ে পড়া উচিত। উই মাস্ট থিঙ্ক ওভার এভরি লাইন, আমাদেরকে প্রত্যেকটা লাইনে ভাবতে লাগবে, আন্ডারস্ট্যান্ড বুঝতে লাগবে, আন্ডারস্ট্যান্ড ইটস হিডেন মিনিং, এবং বুঝতে লাগবে ওর হিডেন মিনিংয়ের মানে, অ্যান্ড অ্যাপ্লাই ইট ইন রিয়েল লাইফ, এবং অ্যাপ্লাই করতে হবে ওই নলেজটাকে রিয়েল লাইফ, যেটাকে হচ্ছে আমরা চিউয়েড অ্যান্ড ডাইজেস্টেড বলি। বলো, হোয়াট ডাজ বেকন মিন বাই সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউয়েড অ্যান্ড ডাইজেস্টেড। তো ওই লাইনটা লিখে দিবি, লোকেটের পার্টটা যেরমভাবে লেখা ছিল, আর এক্সপ্লেনের পার্টটা এরম লিখবি, অ্যাকর্ডিং টু ফ্রান্সিস বেকন, ফ্রান্সিস বেকনের মতে অল বুকস ডোন্ট ডিজার্ভ দ্য সেম টাইম। এখানে ডোন্ট কেন হলো, কারণ এখানে বুকস আছে, প্লুরালের সাথে ডু ভার্ব আছে, ঠিক না, ডাজ হয় না। প্রত্যেকটা বইকে একই টাইম দিয়ে পড়া উচিত না। সাম বুকস শুড বি রিড লাইটলি, কোনো কোনো বই লাইটলিভাবে পড়া উচিত, ইন অর্ডার টু গেট দ্য বেসিক আইডিয়া, যাতে করে ওই বইটা সম্পর্কে আমরা বেসিক আইডিয়া পেয়ে যাই। সাম বুকস শুড বি রিড প্রপারলি নট টু ডিপলি, কোনো কোনো বইকে ভালোভাবে পড়া উচিত, প্রপার ওয়েতে এবং ডিপভাবে পড়া উচিত, সরি নট টু ডিপলি, অত ডিপভাবে পড়া উচিত না। উই মাস্ট গো থ্রু দ্য মেন পয়েন্টস অ্যান্ড মুভ অন, ওই বইটার ওই পয়েন্টগুলো যেগুলো মেন পয়েন্ট আছে ওগুলো পড়ে নিলাম এবং মুভ অন হয়ে গেলাম। বাট সাম বুকস আর প্রিসিয়াস, কিন্তু কোনো কোনো বই প্রিসিয়াস হয়, দে শুড বি রিড স্লোলি রিপিটেডলি অ্যান্ড ডিপলি, সেটাকে স্লোলিভাবে পড়তে হবে, রিপিটেডলিভাবে পড়তে হবে, ডিপলিভাবে পড়তে হবে। উই মাস্ট রিড এভরি লাইন, আমাদেরকে প্রত্যেকটা লাইন পড়া উচিত, অ্যান্ড অ্যাপ্লাই দ্য নলেজ ইন রিয়েল লাইফ সিচুয়েশন, এবং সেই নলেজটাকে আমরা যাতে করে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারি সেটা বুঝতে হবে। হ্যালো, বুঝা গেলো? 3 টাইপের বই দেখলাম, কোনো একটা বই যেটা লাইটলিভাবে পড়লাম যাতে করে আমি বেসিক আইডিয়া পাই, আর সেখান থেকে মুভ অন হলাম। সেকেন্ড বইটা একটু ডিপলি, অত ডিপভাবে পড়লাম না, বাট মনোযোগ দিয়ে পড়লাম। বাট লাস্ট বইটা যেটা আমি আস্তে আস্তে পড়বো, বারবার পড়বো, প্রত্যেকটা লাইনের হিডেন মিনিংটা বোঝার চেষ্টা করব, আর বুঝে যেটা নলেজ পেলাম ওটা রিয়েল লাইফে কাজে লাগাবো, বুঝতে পারছি? নেক্সট লাইন নাম্বার 17। আচ্ছা, সাম বুকস কোথায় গেল? সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস, others to be read but not curiously, and some few to be read wholly and with diligence and attention. কিছু কিছু বই আছে যেগুলো আংশিকভাবে পড়াই যথেষ্ট, কিছু কিছু বই আছে যেগুলো সাধারণভাবে পড়া যায়, যেগুলো খুব গভীরভাবে বোঝা দরকার নেই। আবার কিছু কিছু বই আছে যেগুলো সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে পড়তে হয়। কোনো কোনো বই আছে যেটা পার্টে পার্টে পড়লাম, যে একটু একটু পার্ট পড়ে নিলাম, যেমনি ধর বড় একটা নভেল আছে, অনেক বড় নভেল, এবার ওই নভেলে প্রত্যেকটা লাইন যদি আমি না পড়তে পারি তাহলে পার্টে পার্টে ছোটো ছোটো করে সামারি পড়ে নিলাম। কিছু কিছু বই আছে যেটা একটু ডিপ পড়লাম, বাট অতও ডিপ পড়লাম না, বুঝতে পারছিস? আবার কিছু কিছু বই আছে যেটা মন দিয়ে পড়তে হবে, যেমনি 3টা পার্টের এক্সপ্লেনেশন আছে, বলেছিলাম 3টা পার্ট দিবে, 3টা পার্টকে পরে এক্সপ্লেন করবে, ওটাই লেখা যায়। সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস, মানে সাম বুকস আর নট রিড ফুললি, কোনো কোনো বইকে পুরোভাবে পড়ার দরকার নাই। ইউ ক্যান রিড সাম ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স অর সেকশনস, কোনো কোনো চ্যাপ্টার বা সেকশনকে আমরা পড়লেই হবে। যেমনি ধর নিউজ পেপার একটা হচ্ছে ডিজিটাল বুক, ঠিক না, ট্যাবে যদি নিউজ পেপার খুলি একটা বইয়ের মতো পিডিএফ প্রিন্ট আউট হবে। এবার নিউজ পেপারে তো খেলারও জিনিস আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের নামেও অনেক জিনিস আছে, তারপরে কোনো কোনো প্রোডাক্টেরও অ্যাড আছে, তারপরে শাদি.com-এরও অ্যাডভাইস আছে, জ্যোতিষীও আছে। তো আমি কি সবগুলো পড়বো? ডেফিনেটলি না। যেটা আমার পড়ার ইচ্ছা আমি ওটা পড়বো, ঠিক না, যেটা আমার জন্য রিলেটেড। কেউ যদি এবার ধর বিউটি লাইনে থাকে বা কসমেটিক লাইনে আছে, ও তাহলে ওগুলো প্রোডাক্ট নিয়ে পড়বে। এবার কেউ যদি পড়ার আছে তাহলে ওই ইকোনমিক্সের পার্টটা পড়বে, বিজনেস সেকশনটা পড়বে, বুঝতে পারছি? কেউ যদি খেলা দেখতে ভালোবাসে ওই নিউজ সেকশনটা পড়বে। মানে নিউজ পেপার একটা বই হলে ওই বইটার আমরা কোনটা পার্ট পড়বো সেটা আমাদের নিজের টেস্টের অনুযায়ী, বুঝতে পারছিস? বা কোনো রেফারেন্স বুক, যেমনি ধর
যে এইটা অফ স্টাডিজে পিডিএফ এর একটা অফ স্টাডিজে পুরো জিনিসটা একটা পিডিএফ বানানো, কোনো লাইন তুই বুঝতে পারলি না, ওই লাইনটা গিয়ে ওই রেফারেন্সের ওই জায়গাটায় পড়ে নিন, বুঝতে পারছিস? নেক্সট, আদার্স টু বি রিড বাট নট কিউরিয়াসলি অ্যান্ড সাম ফিউ টু বি রিড হোললি অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন। মানে সাম বুক শুড বি রেড জেনারেলি বাট নট ওভার অ্যানালাইজড, যে হ্যাঁ পড়লাম একটা কিছু ভালো করে পড়লাম, রিডিং পড়লাম, বাট ওটাকে অত ডিপভাবে পড়লাম না, বুঝতে পারছিস? যেমনি হচ্ছে জেনারেল সাবজেক্ট টেক্সট বুকস, যেমনি হচ্ছে বায়োগ্রাফি, যেমনি হচ্ছে সেলফ হেল্প বুকস, যেগুলো আমাদের বইগুলো থাকে না, কি বলে সব, ওই যে রিচ ব্যাড কি ছিল, রিচ ড্যাড পুয়ার ড্যাড নাকি এরকম টাইপের বইগুলো আছে ওগুলো। বাট এই স্মল নাম্বার অফ বুকস ডিজার্ভ টু বি রেড কমপ্লিটলি, কিন্তু একটা স্মল নাম্বার অফ বুকস যেটা ডিজার্ভ করে যাতে ওটাকে তুই ফুল অ্যাটেনশন দিয়ে মনোযোগ দিয়ে আস্তে আস্তে রিপিটেডলি বারবার পড়তে পারিস, বুঝতে পারছিস? উইথ ফুল কনসেন্ট্রেশন, যাতে তুই ফুল মনোযোগ দিয়ে পড়িস। নোট টেকিং অ্যান্ড ডিপ থট, ওখান থেকে তুই নোট টেকিংও করতে পারিস এবং ওটাকে নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারিস। এগুলো কোন কোন বই? এগুলো হচ্ছে রিলিজিয়াস বুক, বুঝতে পারছিস? বা কোনো লিটারালি যদি মাস্টারপিস হয়, যেমনি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ বা অথেলো বা ফিলোসফিক্যাল কোনো বই হলো, তাহলে এগুলোকে বারবার আস্তে আস্তে মন দিয়ে পড়তে হবে আর ভাবতে হবে যে এই লাইনের পিছনে হিডেন মিনিং রাইটারে কী হতে পারে। আর শুধু ভাবাটাই যথেষ্ট না, সেটাকে আবার অ্যাপ্লাইও করতে লাগবে, বুঝতে পারছিস? মানে নলেজ বা স্টাডি ইজ নট অনলি এনাফ, অ্যাপ্লিকেশন অফ দ্য নলেজ, এটা হচ্ছে ফ্রান্সিস বেকনের কাছে মেন, বুঝতে পারছিস? মানে সাম বুকস আর ফর স্কিমিং, ওটা বুঝিস? স্কিমিং মানে স্কিম করা, বুঝিস না? স্কিম করা মানে ধর যে যখন মানে তোরা এই প্যাসেজ ট্যাসেজ সলভ করবি, কোনো একটা নিউজ পেপার পড়বি, হেডলাইন পড়লি, মোটা মোটা সাল তারিখ পড়লি, যেমনি তোরা আনসিন প্যাসেজ কেমনি সলভ করিস, কি ওয়ার্ড খুঁজে খুঁজে কোয়েশ্চেন থেকে দেখলি, ওখান থেকে এবার ওটা যাই খুঁজছিস, ওটা হচ্ছে স্কিম করা, বুঝতে পারছিস? সাম ফর স্ক্যানিং, স্ক্যানিং মানে স্ক্যান কেমনি করে, এটা যে একটু আগে মোবাইল দিয়ে স্ক্যান করলাম খাতাটা, মানে পুরোটাই স্ক্যান করা, পড়লাম। আর সাম ফর মাস্ট বি স্টাডিড লাইক এ ট্রেজার্স, কোনো কোনো বই আছে এমনি যেটাকে আমি বারবার ভালো করে মন দিয়ে পড়বো, বুঝতে পারছি? ওটাই বলা আছে। ট্রেজার মানে সম্পদ, যেমনি হচ্ছে আমাদের রিলিজিয়াস টেক্সট যে কোনো ধর্মের, ওখানে এমনি এমনি কোনো কিছু লেখা আছে যেটা আমরা বুঝতেই পারি না কোনোদিন বলে ওটা আজকেও সমাজে চলে আসছে। যেমনি ধর আমাদের ধর্মগ্রন্থে যদি বলি পশু বলি, পশু বলির কথা কোথাও লেখা নেই আমাদের ধর্মগ্রন্থে। কি বলা আছে? বলা আছে যে মানুষের মধ্যে যেটা অ্যানিমিলিটি আছে ওটাকে বলি দাও, কোনো পশুকে বলি দিতে কোনোদিনও বলেনি, বুঝতে পারছিস? আগেকার দিনে যত ওয়ার্স হতো, মানুষ মানুষকে কেটে দিত চোখের সামনে, ওটা তো অ্যানিমিলিটি, বুঝতে পারছিস? ওটা তো একটা পশুতা, ওটাকে কিল করতে বলছে নাকি কোনো পশুকে কাটতে বলছে। এবার এইটুকু একটা ছোট্ট ধারণা যেটা বুঝতে ভুল হয়েছে বলে আজ পর্যন্ত সমাজে এটা ট্র্যাডিশন ওয়াইজ চলে আসে, বুঝতে পারছিস? এটা হচ্ছে ব্যাপার। Some books also may be read by deeply and extracts made of them by others, but they would be only in the less important arguments and the meaner sort of books else. Distilled books are like common distilled waters, flashy things. এটা লাইন ইম্পর্টেন্ট আছে, distilled books পরীক্ষা আসার মতো। কিছু বই এমন আছে যেগুলো নিজে না পড়ে অন্য কাউকে দিয়ে পড়িয়ে নেওয়া যায় বা সারাংশ পড়া যায়। যেমনি মডার্ন দিনে আমাদের কাছে কি এক্সাম্পল আছে? কুকু এফএম। কে কে শুনেছি কুকু এফএম? কুকু এফএম জানিস তো? পড়ছে, তুই হেডফোন লাগাই শুনছিস, বুঝতে পারছিস? এটা হচ্ছে কিছু বই আছে যেটা অন্য কাউকে দিয়ে পড়ানো যায়। যেমনি হচ্ছে টিউশনে তোরা নভেলের গল্প শুনিস সামারি, ওটা হচ্ছে কেউ পড়েছে তোদের জন্য, তোকে শোনাই দিচ্ছে, বুঝতে পারছিস? এটা ওটার মানে। কিন্তু এটা কেবলমাত্র লেস ইম্পর্টেন্ট বুকসের ক্ষেত্রে ঠিক আছে। এবার যদি তুই এটা মোর ইম্পর্টেন্ট বুকসের ক্ষেত্রে যদি করিস তাহলে ওটা তোর বোকামির পরিচয় হয়ে যাবে। বেকন বলছে যে ইউ শুড রিড দ্য সামারি অফ এনি লেস ইম্পর্টেন্ট বুকস, বাট মোর ইম্পর্টেন্ট বুকসের ক্ষেত্রে তুই যদি বারবার সামারি পড়ে যাস, অন্য কোনো কুকু এফএম থেকে পড়ছিস, তাহলে ওটা জিনিসটা ঠিক না, বুঝতে পারছিস? লেস ইম্পর্টেন্ট বুকের ক্ষেত্রে এগুলো চলে যাবে। না হলে কি হবে, যদি তুই বারবার এই হ্যাবিটটা বানাই নিস যে না আমি কেবলমাত্র সামারি পড়েই আর অন্যজনের কাছে শুনেই আমি সব কিছু করে নেবো, তাহলে সেটা ডিস্টিল ওয়াটারের মতো হয়ে যাবে, মানে জলের মতো পরিষ্কার হবে। কিন্তু জলকে আমরা কি জানি, জলের ডেফিনেশন কি জানি? জলের ডেফিনেশন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন। তাহলে তোর নলেজ, জল দেখতে পরিষ্কার লাগবে, ফ্ল্যাশি লাগে, তোর নলেজটাও দেখতে ফ্ল্যাশি লাগবে, আমি সব জানি, বাট সেটার কোনো টেস্ট থাকবে না, বুঝতে পারছি? ওই জন্য বলছি ডিস্টিল ওয়াটার। সেটার কোনো জলের কোনো আকারও নাই, বুঝতে পারছিস? যেটা পাত্রে রাখবি ওটাই পাত্রের মধ্যে হয়ে যাবে। তো অমনি জলের মাত্র পরিষ্কার লাগবে, বাট সেটা কোনো কাজে লাগবে না,
বুঝলি না হলো? বুঝলি? সাম বুকস অলসো মে বি রিড বাই ডেপুটি। ডেপুটি মানে কি? ডেপুটি মানে হচ্ছে এ সাবস্টিটিউট, সামওয়ান হু ডাজ এ টাস্ক অন ইয়োর বিহাফ, লাইক ইয়োর রিপ্রেজেন্টেটিভ অর অ্যাসিস্ট্যান্ট। যেমনি হচ্ছে এখনকার দিনে চ্যাট জিপিটি, এখনকার দিনে এআইগুলা, বুঝতে পারছিস? তোর হয়তো এক পাতার কোনো একটা বা 5 পাতা কপি করে পাঠাই দিলি, বলি আমাকে এটা থেকে সামারি দাও, মানে ওই পড়ে তোকে বলছে, কিন্তু তুই নিজে থেকে পড়ছিস না। যেমনি হচ্ছে আমি নিজে থেকে পড়ছি না, আমি তোকে পড়ে বোঝাই বলছি, এটা হচ্ছে ডেপুটি। তোর হয়ে অন্য কেউ করবে, বুঝতে পারছো? যেমনি তোর হয়ে অ্যাসাইনমেন্ট যদি দিদি লিখে দেয়, তাহলে ওটা হচ্ছে ডেপুটি। নিজে না করে অন্য কেউ করে দিলে ওটা হচ্ছে ডেপুটি, কিন্তু নিজের কাজ বার করাই নিলাম, বুঝতে পারছিস? ইফ ইউ আর টু বিজি অর দ্য বুক ইজ নট সো ইম্পর্টেন্ট, যদি তুই খুব বিজি হোস বা যদি বইটা তোর কাছে অতটা ইম্পর্টেন্ট বলে মনে হয় না, দেন ইউ আস্ক সামওয়ান এলস টু রিড ইট ফর ইউ অ্যান্ড টেল ইউ দ্য মেন পয়েন্টস। তাহলে তুই কাউকে রিকোয়েস্ট করতে পারিস যাতে বইটা পড়ে নাও, আর বইয়ের যেটা সামারি আছে ওটা তুমি আমাকে বলে দাও। এটা হচ্ছে ডেপুটির মানে, বুঝলি? নিজে না পড়ে অন্য কাউকে দিয়ে পড়িয়ে সেই নলেজটা গেইন করা, এটা হচ্ছে ডেপুটি। হলো? বুঝলি ডেপুটি মানে? আচ্ছা, একটা কোয়েশ্চেন, হোয়াট ডাজ বেকন মিন বাই ডেপুটি? এত ডিপ কোয়েশ্চেন আসবে না যদিও এক্সামে। হোয়াট ডাজ বেকন মিন বাই ডেপুটি ইন দ্য লাইন সাম বুকস মে বি রেড বাই ডেপুটি? হিয়ার ডেপুটি মিনস সামওয়ান হু রিডস এ বুক অন ইয়োর বিহাফ। ডেপুটি মানে সামওয়ান, অন্য কেউ যে তোর বিহাফে বইটা পড়ে, অ্যান্ড গিভস ইউ এ সামারি, এবং যাতে করে একটা সামারি তোকে প্রোভাইড করতে পারে। বেকন অ্যালাউজ টু রিড দ্য সামারি অফ দ্য লেস ইম্পর্টেন্ট বুকস। মানে বেকন আমাদেরকে বলেছে যে আমরা লেস ইম্পর্টেন্ট বুকের ক্ষেত্রে আমরা সামারি পড়তে পারি, বুঝলি ডেপুটি মানে? এমনি একটা জিনিস যেটা তোর হয়ে অন্য কেউ পড়ছে, এটা হচ্ছে ডেপুটি। মানে তুই নিজে না পড়লি, হয়তো কুকু এফএম থেকে গল্পটা সামারি শুনছিস, বা ইউটিউবে হয় না যে আমরা কোনো একটা ভালো বইয়ের বা হয়তো গীতারই সামারি শুনছি, বুঝতে পারছিস? এটা হচ্ছে ডেপুটি। মানে আমি তো পড়িনি, ওই পড়ে আমাকে শোনাচ্ছে, এটা হচ্ছে ডেপুটি। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা লেস ইম্পর্টেন্ট বুকসের ক্ষেত্রে চলে যাবে, বাট যেটা মোর ইম্পর্টেন্ট বুক, ওখানে যদি আমি এই অভ্যাসটাই করি, তাহলে ওটা ডিস্টিল ওয়াটারের মতো হয়ে যাবে। বাইরে থেকে দেখতেও পরিষ্কার লাগলে ভিতর থেকে টেস্টলেস হয়ে যাবে, বুঝতে পারছিস? তাহলে তুই শেক্সপিয়ারের ম্যাকবেথ যখন কেউ সামারি পড়ছে, তখন ওই শেক্সপিয়ারের রিয়েল ফ্লেভারটাই বুঝতে পারছে না, যে শেক্সপিয়ার কেন শেক্সপিয়ার ছিল, ও জীবনে বুঝতে পারবে না, ও যতক্ষণ না নিজে থেকে প্রত্যেকটা লাইন পড়ে, বুঝা গেল? অ্যান্ড এক্সট্র্যাক্টস made of them by others. Extracts মানে summary. It means someone else can make notes and summarize or key points for such books and that is enough for you. মানে যেমনি ধর অফ স্টাডিজ পড়ছি, সব কিছু পড়াবার পর লাস্টের দিনে একটা এক পাতার চার্ট দেবো, চার্ট মানে ফ্লো চার্ট, ওটা থেকে পড়লে অফ স্টাডিজ পুরোটা শেষ হয়ে যাবে। তো ওটা হচ্ছে কেউ তোকে বানাই দিল, ওটা হচ্ছে এক্সট্র্যাক্টস, বুঝা গেল? ওটা পড়লে তোর পরীক্ষার আগে হয়ে যাবে। বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস। কিন্তু সেটা আমরা কখন করব? যখন ব্যাপারটা লেস ইম্পর্টেন্ট বইয়ের ক্ষেত্রে হবে। এবার যদি প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে আমি যদি এটা অ্যাপ্লাই করি, তাহলে ওই ডিস্টিল ওয়াটারের মতো হয়ে যাবে। মানে এখানে কি দেখছি, ওয়ার্নিং দিচ্ছে যে উই শুড নট রিলাই অন সামারিজ। সবসময় আমরা সামারির উপর ডিপেন্ড হব না। যেটা লেস ইম্পর্টেন্ট বুকস, ওটার জন্য আমরা সামারি হচ্ছে পড়তে পারি। অ্যান্ড দ্য মিনার সর্ট অফ বুকস এলস distilled books are like common distilled waters, flashy things. Minor sort of books মানে less important books এর কথা এখানে বলেছে, বুঝতে পারছিস? minor sort of books মানে এই পার্টটা নিজে থেকে একবার পড়বি, তারপর আরো ভালো করে বুঝতে পারবি। এই যেটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, what does Bacon mean by distilled waters, flashy things? Francis Bacon uses a beautiful simile. এখানে তো আর হবে, আর লাইক কোথাও একটা ভুল হবে, ওই লাইনটা আর লাইক ফ্ল্যাশি থিংস হবে মনে হয়। এই লাইনটা চেক করে নিবে, ওই যে ডিস্টিল ওয়াটারওয়ালাই লাইন আছে। ফ্রান্সিস বেকন ইউজেস এ বিউটিফুল সিমিলি হিয়ার টু ওয়ার্ন আস অ্যাবাউট দ্য ডেঞ্জার অফ ট্রাস্টিং অর রিলাইং অন সামারিজ। ফ্রান্সিস বেকন এখানে কি বললো, যে সামারির উপর ডিপেন্ড করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে, ওটা আমরা এখানে জানতে পারছি। বেকন অ্যালাউজ আস টু রিড দ্য সামারিজ অফ লেস ইম্পর্টেন্ট বুকস। বেকন আমাদেরকে কি বললো, যে আমরা সামারি কোন কোন পড়বো, কোনটা বইয়ের, যেগুলো আমাদের কাছে লেস ইম্পর্টেন্ট বুক হবে ওগুলোর। বাট ইফ এ পারসন অনলি রিডস দ্য সামারি অফ ইম্পর্টেন্ট বুকস দেন ইট ইজ ব্লান্ডার। তাহলে এটা ঠিক হবে না। যদি প্রত্যেকটা ইম্পর্টেন্ট বইয়েরও আমরা সামারি পড়ি, তাহলে ওটা ঠিক হবে না। জাস্ট লাইক ডিস্টিল ওয়াটার লুকস ক্লিয়ার বাট টেস্টলেস,
যেরকম ধর ডিস্টিল ওয়াটার আমাদেরকে বাইরে থেকে দেখতে ক্লিয়ার লাগে বাট টেস্টলেস লাগে অ্যান্ড এমটি এবং এমটি লাগে। সিমিলারলি রিডিং অনলি সামারিজ, যদি আমরা কেবলমাত্র সামারি পড়ি তাহলে আবার নলেজ লুকস ক্লিয়ার নিট লাইক ডিস্টিল ওয়াটার বাট ইট হ্যাজ নো ডেপথ নো টেস্ট নো সাবস্ট্যান্স। কিন্তু যদি আমরা এরকম করে পড়তে থাকি তাহলে এই নলেজটা আমাদের ডিস্টিল ওয়াটারের মতো হবে, যেটা তো কোনো ডেপথ থাকবে না, যেটার কোনো টেস্ট থাকবে না, যেটা কোনো সাবস্ট্যান্স থাকবে না। বুঝতে পারছিস? বুঝলি না কথা বলার মানে? তারপরে এখন যখন পড়াবার পর যখন এটা অ্যান্সার লিখাবো তখন এটা নিজে নিজে আরো ভালো করে বুঝে যাবে। হলো? বুঝতে পারলি? বাংলায় লিখতে দিয়ে আসলে পরীক্ষা কি না ভালো হতো। রিডিং মেক এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্সাক্ট ম্যান। এবার আমরা দেখছি যে রিডিং, রাইটিং আর একটা কনফারেন্স, তিনটা জিনিসকে বলছে যে কেন এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। বলেছিলাম প্রত্যেকটা সেন্টেন্স তিনটা ভাগ, দেন ওটাকে এক্সপ্লেন। রিডিং মেক এ ফুল ম্যান, রিডিং একটা মানুষকে পূর্ণ করে। কনফারেন্স এ রেডি ম্যান, রেডি ম্যান মানে জামা কাপড় পরা যায় না, রেডি ম্যান মানে হচ্ছে কনফারেন্স মানে কি, যে কনভারসেশন, কনভারসেশন একটা মানুষকে কি করে, যে রেডি করে, যে সবসময় কাকে কখন কি বলতে থাকবো। তুই যদি সবসময় কথা বলতে থাকিস তাহলে তুই কোন সময় কাকে কি উত্তর দিতে হবে তুই ফট করে জানবি, হুট করে কেউ প্রশ্ন করে দিলে তুই ওটা জবাব দিতে পারবি। অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্সাক্ট ম্যান, এবং রাইটিং একটা মানুষকে একদম পুরোপুরি পারফেক্ট করে তোলে। কারণ আমরা কোনো জিনিস লিখতেই পারবো না যতক্ষণ না ওটা আমার মাথায় প্রপার ওয়েতে সেট আছে। বুঝতে পারছিস? তার জন্য রাইটিং হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রিডিং থেকে বেশি ইম্পর্টেন্ট কিসের উপর দিচ্ছে? রাইটিংয়ের উপর। তাই জন্য আমি বলছি যে বারবার লিখ, কারণ লিখবি তো তোর যেটা মনে যেটা ভাবনা আছে ওটা প্রপার ওয়েতে স্ট্রাকচারালি থাকবে, তারপরে তুই লিখতে পারবি। তুই যদি নিজের মনে ঠিক না করিস তাহলে তুই কি লিখবি? বুঝতে পারছিস? যে ধর পরীক্ষার আগে নোটসই লিখে নিও, পরীক্ষায় গিয়ে হকচক হয়ে যাবে। বুঝতে পারছিস? ওটা হচ্ছে ব্যাপার। পড়া মানুষকে পূর্ণ করে, আলোচনা মানুষকে তৎপর করে, আর লেখা মানুষকে নিখুঁত করে তোলে। এখানে দেখলাম যে মানুষের মধ্যে তিনটা পড়ার জিনিস কীরমভাবে করে। দেখ, রিডিং কি করে? মানুষকে পূর্ণ করে তোলে। তিনটা পার্ট, রিডিং পূর্ণ করে, কনফারেন্স রেডি করে, আর রাইটিং একটা মানুষকে এক্স্যাক্ট ম্যানে পরিণত করে। রিডিং মেক, এটা মেক বানান ভুল না, এটা এরকমই আছে। রিডিং মেক এ ফুল ম্যান। কারণ কেন রিডিং আমাদেরকে ফুল করে কেন? কারণ রিডিং ফিলস ইয়োর মাইন্ড উইথ আইডিয়াজ অ্যান্ড ফ্যাক্টস অ্যান্ড নলেজ অ্যান্ড ইমাজিনেশন। রিডিং আমাদেরকে কি দেয়? আইডিয়া দেয়, নলেজ দেয়, ইমাজিনেশন দেয়। বুঝতে পারছি? ফ্যাক্ট দেয়, যার জন্য আমার মাইন্ডটা পূর্ণ থাকে। এবার আমি পড়বো তবে না আমি জানবো, এবার অনেক কিছু জানবো তারপরে তো আমি বলবো। কোনো বিষয়ের উপর আমি যদি নাই পড়ি তাহলে আমি কিছু বলতে পারবো ওখানে? না। মানে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে রিড করতে হবে। বুঝতে পারছিস? রিডিং ইজ দ্য ফার্স্ট স্টেপ। ইট মেক্স আওয়ার মাইন্ড রিচ অ্যান্ড কমপ্লিট, এটা আমাদের মাইন্ডকে রিচ মানে সমৃদ্ধ করে আর কমপ্লিট করে। লাইক এ ওয়েল স্টক লাইব্রেরি, যেমন একটা লাইব্রেরিতে বই স্টক থাকে, রিডিং করলে আমাদের মাইন্ডে অনেকগুলো আইডিয়া পাওয়া যায়, অনেকগুলো ফ্রেজেস পাওয়া যায়, অনেকগুলো নিউ ভোক্যাব জানতে পারে। বুঝতে পারছিস? এ পার্সন হু রিডস এ লট বিকাম ওয়াইজ অ্যান্ড ওয়েল রাউন্ডেড, একটা মানুষ যে অনেক বেশি পড়ে তার কথাবার্তায় আমরা বুঝতে পারি। প্রথমে বলেছিলাম না, অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স। বুঝতে পারছিস? ওটাই বলা আছে। কনফারেন্স এ রেডি ম্যান, রেডি ম্যান মানে কনফারেন্স মিনস ডিসকাশন অন কনভারসেশন। কনফারেন্স মানে কোনো কিছু ডিসকাস করা বা কনভারসেশন করা। বুঝতে পারছিস? এ পার্সন হু ডিসকাসেস এনিথিং উইথ আদার্স, কোনো একটা মানুষ যদি কোনো কিছু অন্য কারোর সাথে ডিসকাস করে তাহলে কী হবে? ওই মানুষটা বিকাম শার্প অ্যান্ড কনফিডেন্ট, তাহলে ওই মানুষটা কনফিডেন্ট হবে। ওর মধ্যে আমি যদি কোনোদিন কিছু নাই বলি, কোথাও স্টেজে গিয়ে না বলি, তাহলে এটা কি সম্ভব যে আমি হুট করে একটা 10 জনের সামনে বলতে পারবো না। মানে যখন আমরা কোনো কিছু কোনো বন্ধুর সাথেও শেয়ার করছি তাহলে ওটা আমাদের মধ্যে আস্তে আস্তে কথা বলার একটা এবিলিটি তৈরি করে দিচ্ছে, আমাদের কমিউনিকেশন স্কিলটাকে ইমপ্রুভ করছে। বুঝা গেল? টকিং টু আদার্স মেক্স আস, টকিং টু আদার্স অন্যান্যদের সাথে কথা বলা আমাদেরকে তৈরি করে কুইক ইন থিঙ্কিং অ্যান্ড স্পিকিং, যাতে আমরা ভালো করে ফট করে কোনো ডিসিশন নিতে পারি, ফট করে কথা বলতে পারি। রাইটিং অ্যান্ড এক্স্যাক্ট ম্যান, এ পার্সন হু রাইটস বিকাম ক্লিয়ার অ্যান্ড ফোকাসড, একটা মানুষ যে লিখে ওই ক্লিয়ার থাকে, নিজের কি লিখবে, কতটা লিখবে, একদম প্রপার ওয়েতে ওর মাথায় না থাকলেও কি লিখতে পারবে। মানে রাইটিং একটা মানুষকে পূর্ণ করে দিল। বুঝতে পারছিস? ফোর্সেস আস টু বি ক্লিয়ার অ্যান্ড কারেক্ট অ্যান্ড কি যে লিখেছি এখানে প্রিসাইজ আছে, মানে একটা মানুষকে পূর্ণ করে। বুঝা গেল? তাহলে ইম্পর্টেন্ট কোনটাকে দিচ্ছে? রিডিংকে, কনভারসেশনকে, রাইটিংকে। ফার্স্ট স্টেপ ইজ রিডিং। যদি পড়ি তাহলে আমাদের মাথায় অনেকগুলো আইডিয়া থাকবে, অনেকগুলো ফ্রেজেস থাকবে, আমরা একটা ওয়েল স্টক লাইব্রেরির মতো বিহেভ করবো।
তারপরে আমরা যতক্ষণ যদি কারোর সাথে ডিসকাস করি ওই জিনিসটা, তাহলে ওই টপিকটা নিয়ে আমরা কনফিডেন্ট ফিল করব। আর যদি ওই টপিকটা আমি যদি কোনো জায়গায় লিখে দিই, তাহলে ওটা টপিক নিয়ে আমি আমার বেস্ট জিনিসটা দিতে পারবো, বুঝলেন? মানে রিডিং ফিলস আওয়ার মাইন্ড, রিডিং আমাদের মাইন্ডকে পূর্ণ করে। স্পিকিং শার্পেন্স ইট, স্পিকিং সেই নলেজটাকে আরও ধারালো করে। অ্যান্ড রাইটিং পলিশড ইট, এবং রাইটিং এটাকে পলিশড করে, বুঝতে পারছিস? প্রথম হচ্ছে পূর্ণ করা, তারপরে হচ্ছে শার্প করা, আর দেন হচ্ছে পলিশড করা, বুঝতে পারছিস? এই যে রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্সাক্ট ম্যান, লোকেট অ্যান্ড এক্সপ্লেন। কোশ্চেন তো লোকেটের পার্টটা লিখতে পারবি যেরকম করে লেখা, তারপরে এক্সপ্লেনের পার্টটা বলছি। থ্রু দিস লাইন বেকন ওয়ান্টস টু সে, বেকন এখানে কি বললো? রিডিং ফিলস আওয়ার মাইন্ড উইথ নলেজ, ফ্যাক্টস অ্যান্ড আইডিয়াজ। রিডিং আমাদের মাইন্ডকে নলেজ দেয়, ফ্যাক্টস দেয়, আইডিয়া দেয়। লাইক এ ওয়েল স্টক লাইব্রেরি, যেমনি একটা লাইব্রেরিতে বই স্টক থাকে, তাহলে রিড করলে আমাদের মাথায় অনেকগুলো আইডিয়া স্টক থাকবে। কনফারেন্স অর কনভারসেশন মেক্স এ পারসন শার্প অ্যান্ড কনফিডেন্ট, কনভারসেশন মানুষকে শার্প করে আর কনফিডেন্ট করে। টকিং টু আদার্স মেক্স আস কুইক ইন থিঙ্কিং, যদি আমরা কারোর সাথে কথা বলি তাহলে আমাদেরকে ফটফট করে আমাদের চিন্তা ভাবনা আমাদের মাথায় আসবে। রাইটিং ট্রেন্ডস আওয়ার মাইন্ড টু বি প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার, বাট রাইটিং কী করে? আমাদের মাইন্ডটাকে ট্রেন করে যাতে আমরা কতটা বলবো, কোন জায়গায় বলবো, একদম পারফেক্ট করে, ওটা হচ্ছে রাইটিং করছে। উই ক্যান নট রাইট এনিথিং ইফ আওয়ার থটস আর নট ওয়েল অর্গানাইজড, আমরা কোনো কিছু লিখতে পারবো না যদি আমাদের থটগুলো ওয়েল অর্গানাইজড না হয়। সো টু স্পিক ট্রুথ টুগেদার দে, সত্যি করে বলতে গেলে এই সবগুলো একসাথে, মানে রিডিং, রাইটিং অ্যান্ড কনফারেন্স মেক এ কমপ্লিট অ্যান্ড ক্যাপেবল পারসন, এই তিনটা একসাথে যখন মিলবে তখন একটা ক্যাপেবল মানুষ তৈরি হবে, বুঝতে পারছি? কারণ রিডিং আমাদের মাইন্ডকে নলেজ প্রোভাইড করবে, কনফারেন্স ওই নলেজটা প্রোভাইড করার জন্য কনফিডেন্স বিল্ড করবে, আর রাইটিং ওই নলেজটাকে পারফেক্ট শেপে আনবে, বুঝলেন? নেক্সট আর একটু আছে, আরে ভাই অনেক আছে নাকি। অ্যান্ড দেয়ারফর, এটা শেষ হবে না আজকে, এরপরে আরেকদিন লাগবে। অ্যান্ড দেয়ারফর ইফ এ ম্যান রাইট লিটিল হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, যদি কোনো একটা মানুষ যদি কম লিখে তাহলে ওর ভালো মেমোরি লাগবে, কারণ যদি বারবার না লিখে তাহলে ইট ইজ ভেরি হার্ড টু রিমেম্বার এভরিথিং, তাহলে তোকে একটা, বুঝতে পারছো কেমনি লাগবে? কম্পিউটার মতো ব্রেন লাগবে, ক্লিক করলে যেন চলে আসছে। তার জন্য এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে কী করতে হবে? রাইটিং করতে হবে। ইফ হি কনফার লিটিল, যদি আমরা কম কথাবার্তা বলি, হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট উইথ, তাহলে তার ভালো উপস্থিত বুদ্ধি থাকতে হবে, যাতে করে সেই ব্যাপারটাকে না জানলেও কোনো একটা উপস্থিত বুদ্ধিতে কাটায় নিতে পারে। অ্যান্ড ইফ রিড লিটিল, যদি কোনো একটা মানুষ কম পড়ে, হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং, তাহলে তাকে দ্রুত হওয়া উচিত, চালাক হওয়া উচিত। টু সিম টু নো দ্যাট হি ডট নো, মানে যদি আমরা কম পড়ি আর তুই যদি অমনি কোনো একটা চারজন মানুষের মাঝে ঢুকে গেলি যে তোর চারটা বন্ধু খুব জানছে, তুই কিছুই জানতিস না, তাহলে ওখানে তোকে অ্যাক্টিং করতে হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, এটাই তো ঠিক, হ্যাঁ ঠিক, বুঝতে পারছো? জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটে, তো চারটা বন্ধু বলছে, এবার কেউ যদি বলে না 101-এও ফুটে, তুই বলবি হ্যাঁ ঠিক, 98-এও ফুটে, হ্যাঁ ঠিক, মানে প্রিটেন্ড করতে হবে তুই যদি কম জানিস তাহলে, বুঝতে পারছিস? মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তোকে অস্তিত্বের জন্য সংগ্রাম করতে হবে, নিজের মান প্রেস্টিজ বাঁচাবার জন্য, বুঝতে পারছো? যদি আমরা কম লিখি তাহলে আমাদেরকে কী করতে হবে? আমাদের ভালো মেমোরি রাখতে হবে যাতে আমরা সব কিছু মনে রাখি। যদি আমরা কম বলি তাহলে আমাদের খুব ভালো উপস্থিত বুদ্ধি থাকতে হবে ব্যাপারটাকে ম্যানেজ করার জন্য। আর যদি আমরা খুব কম পড়ি তাহলে আমাদেরকে প্রিটেন্ড করতে হবে যে আমি খুব জানি, কিন্তু অ্যাকচুয়ালি কিচ্ছু জানি না, ডিস্টিল ওয়াটারের মতো, বুঝতে পারছো? ইফ এ ম্যান রাইট লিটিল হি মাস্ট হ্যাভ এ গ্রেট মেমোরি, মানে রাইটিং হেল্পস আস টু স্টোর আওয়ার থটস, রাইটিং হেল্প করে কি আমাদের যেটা থটসগুলো আছে ওটাকে আরও ভালোভাবে স্টোর করতে। ইফ ইউ ডোন্ট রাইট ইউ মাস্ট রিমেম্বার এভরিথিং, যদি তুই না লিখিস তাহলে তোকে প্রত্যেকটা কিছু মনে রাখতে হবে, আদারওয়াইজ ইউ উইল ফরগেট এভরি ইম্পর্টেন্ট ডিটেলস, যাতে করে তুই না তো সব ডিটেলস ভুলে যাবি। মানে ইন অর্ডার টু রিমেম্বার এভরিথিং ইউ শুড বি রাইট, বারবার। রাইটিং মানে হচ্ছে মেমোরি সাপোর্টের মতো। নো রাইট, যদি তুই না লিখিস তাহলে কী করবে? তাহলে তোকে সব কিছু মনে রাখতে হবে, যেটা হচ্ছে খুব টাফ ব্যাপার, বুঝতে পারছো? হ্যাঁ, তোর আওয়াজ থাকলে কি হবে এটা? ঠিক একটা তো কিছু বলবি না? ইফ হি কনফার লিটিল হি মাস্ট হ্যাভ এ প্রেজেন্ট উইথ, কনফার মানে ডিসকাশন করা, কথা বলা। ইফ উই ডোন্ট টক উইথ আদার, যদি আমরা কথাই না বলি অন্য কারোর সাথে,
উই নিড কুইক থিঙ্কিং, তাহলে আমাদেরকে ফট করে ভাবার একটা ক্যাপাসিটি থাকতে হবে টু সার্ভাইভ ইন স্মার্ট কনভারসেশন, যাতে করে আমরা সেই স্মার্ট কনভারসেশনে আমরা সার্ভাইভ করতে পারি। স্পিকিং হেল্পস ইউ টু থিঙ্ক ফাস্ট, স্পিকিং কী করে আমাদেরকে কথা বলার জন্য, কোনো কিছু চিন্তা ভাবনা করার জন্য বুদ্ধি দেয়, যাতে আমরা তাড়াতাড়ি চিন্তা করতে পারি। ইফ হি রিড লিটিল হি মাস্ট হ্যাভ কানিং টু সিম টু নো হোয়াট হি ডথ নো, মানে রিডিং গিভস ইউ রিয়েল নলেজ, ইফ ইউ ডোন্ট রিড ইউ উইল হ্যাভ টু ফেক নলেজ। যদি তুই রিড না করিস তাহলে তোকে এমনিভাবে শো করতে হবে যে তোর কাছে অনেক নলেজ আছে, বাট অ্যাকচুয়ালি তুই জানি না। মানে তোকে যদি প্রপার ওয়েতে নলেজ গেইন করতে হয় তাহলে তোকে পড়তেই হবে, আর পড়ার পর সেটাকে ডিসকাস করতে হবে, ডিসকাস করার পর সেটাকে লিখতে লাগবে, বুঝতে পারছিস? তাহলে তোর ক্যারেক্টারে একটা ম্যাচুরিটি আসবে, তুই একটা সাকসেসফুল ম্যান হবি। বুঝা গেল? এটা কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। হোয়াট ডাজ বেকন সে অ্যাবাউট নেগলেক্টিং রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং? বেকন কি বলেছে, যদি আমরা রিডিংকে, রাইটিংকে আর স্পিকিংকে যদি নেগলেক্ট করি তাহলে কি হতে পারে? বেকন অ্যাডমিটস দেয়ার আর 3 হ্যাবিটস, রিডিং, রাইটিং অ্যান্ড ডিসকাশন, হুইচ আর এসেন্সিয়াল ফর ট্রু উইজডম। সত্যিকারের নলেজের জন্য 3টা ইম্পর্টেন্ট। ফার্স্ট ওয়ান ইজ রিডিং, প্রথমটা হচ্ছে রিডিং, হুইচ মেক্স এ ফুল ম্যান, যেটা একটা মানুষকে পূর্ণ করে তোলে। বাট ইফ এ পার্সন রিডস লিটিল, যদি একটা মানুষ কম রিড করে, দেন হি মাস্ট ইউজ ক্লেভার ট্রিক্স টু প্রিটেন্ড হি নোজ, তাহলে তাকে ক্লেভার ট্রিক ইউজ করতে হবে যাতে করে সে দেখায় যে না আমি অ্যাকচুয়ালি জানি, বাট অ্যাকচুয়ালি হি ডাজ নট, কিন্তু আসলে সে কিছুই জানে না। সেকেন্ড ওয়ান ইজ কনফারেন্স, হুইচ মেক্স এ রেডি ম্যান। সেকেন্ড ওয়ান হচ্ছে কনফারেন্স, যেটা একটা মানুষকে রেডি করে তোলে। বাট ইফ এ পার্সন ডাজ নট টক টু আদার্স, দেন হি মাস্ট বি কুইক উইটেড টু রেসপন্ড স্মার্টলি ইন কনভারসেশন, তাহলে তার মাথায় প্রেজেন্ট অফ মাইন্ড খুব ভালো থাকতে হবে যাতে করে সে স্মার্ট ওয়েতে কনভারসেশনে রিপ্লাই করতে পারে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ রাইটিং, হুইচ মেক্স অ্যান এক্সাক্টমেন্ট, যেটা একটা মানুষকে এক্সাক্ট করে তোলে। বাট ইফ এ পার্সন রাইটস লিটিল, যদি একটা মানুষ কম লিখে, হি মাস্ট হ্যাভ এ স্ট্রং মেমোরি, তাহলে তাকে একটা স্ট্রং মেমোরি লাগবে। অ্যাজ রাইটিং হেল্পস আস টু রিমেম্বার এভরিথিং মোর ক্লিয়ারলি, কারণ হচ্ছে রাইটিং আমাদেরকে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার ওয়েতে মনে রাখতে সাহায্য করে, বুঝতে পারছি? যদি রিডিং আমাদেরকে কি করে, রিডিং মেককে যা এখন তো বললাম 3টা লাইন, রিডিং মেকে ফুল ম্যান, রিডিং একটা মানুষকে পূর্ণ করে দিল, বললাম না? কারণ রিডিং করলে আমাদের মাইন্ডে অনেকগুলো ভোকাবুলারি আছে, অনেকগুলো আইডিয়াজ আছে, আমরা একটা চলন্ত লাইব্রেরির মতো হয়ে যায়। যদি আমরা কম রিড করি তাহলে আমাদেরকে লোকের সামনে দেখাতে লাগবে আমরা খুব জানি, বাট অ্যাকচুয়ালি আমরা কিছুই জানি না। তারপরে হচ্ছে যদি আমরা কম কথা বলি তাহলে আমাদের প্রেজেন্ট অফ মাইন্ড খুব ভালো থাকতে হবে যাতে আমরা স্মার্ট কনভারসেশনে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। আর যদি আমরা কম লিখি তাহলে আরও কিছু হবে না, মানে রাইটিং হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রিড তো করতেই হবে, কথা তো বলতে হবে, তারপরেও লাস্টে যেটা করতে হবে ওটা হচ্ছে রাইটিং, বুঝতে পারছিস? বুঝতে পারছি। তারপরে ওই যে ওটা লাইনের সামারি, গরম লাগছে? ফ্রান্সিস বেকন, আমি তো ফুল শার্ট পরে আজকে বসে গেলাম, কি যে কপালে ছিল কে। ফ্রান্সিস বেকন বিউটিফুলি এক্সপ্লেন্স হাউ রিডিং, স্পিকিং অ্যান্ড রাইটিং মেক্স এ কমপ্লিট পারসন। কীভাবে রিডিং, স্পিকিং আর রাইটিং একটা মানুষকে কমপ্লিট করে তোলে। রিডিং ফিলস আওয়ার মাইন্ড উইথ নলেজ, রিডিং আমাদের মাইন্ডকে নলেজ দিয়ে পূর্ণ করে, আইডিয়াজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। ইট হেল্পস আস টু বিকাম ওয়াইজ, ম্যাচিওর অ্যান্ড মেন্টালি রিচ, এটা আমাদেরকে বুদ্ধিমান করে তোলে, ম্যাচিওর করে তোলে এবং মেন্টালিভাবে আমরা আরও সমৃদ্ধ হয়, এটা আমাদের রিডিং। টকিং উইথ আদার্স হেল্পস ইউ টু থিঙ্ক ফাস্ট, কারোর সাথে কথা বললে তাহলে তুই বেশি স্পিডে চিন্তা ভাবনা করতে পারবি। অ্যান্সার স্মার্টলি, খুব ভালোভাবে অ্যান্সার দিতে পারবি। অ্যান্ড স্পিক ক্লিয়ারলি, এবং ভালোভাবে বলতে পারবি। ইট বিল্ডস আওয়ার কনফিডেন্স, এটা আমাদের কনফিডেন্স বিল্ড করে। অ্যান্ড ইমপ্রুভস আওয়ার কমিউনিকেশান স্কিলস, এবং আমাদের কমিউনিকেশান স্কিলটাকেও ইমপ্রুভ করে। রাইটিং হেল্পস আস টু অর্গানাইজ আওয়ার থটস অ্যান্ড এক্সপ্রেস দেম ক্লিয়ারলি, রাইটিং কী করে আমাদের থটগুলোকে অর্গানাইজ করতে সাহায্য করে আর ক্লিয়ারভাবে এক্সপ্রেস করতে সাহায্য করে। ইট ট্রেনস আওয়ার মাইন্ড টু বি শার্প অ্যান্ড অ্যাকুরেট, রাইটিং কী করে আমাদের মাইন্ডকে ট্রেন করে যাতে আমরা শার্প হতে পারি আর অ্যাকুরেট হতে পারি, বুঝতে পারছি? বাট এখানে ওয়ার্নিং আমরা কি দেখতে পারলাম, ইফ ইউ স্কিপ দিস 3 হ্যাবিট, যদি তুই এই 3টা হ্যাবিট স্কিপ করিস তাহলে কী হবে? ইফ ইউ ডোন্ট রাইট তাহলে ইউ মাস্ট রিমেম্বার এভরিথিং হুইচ ইজ হার্ড, তাহলে তোকে সব কিছু মনে রাখতে হবে যেটা হচ্ছে হার্ড। ইফ ইউ ডোন্ট টক ইউ মাস্ট বি ভেরি কুইক উইটেড টু
কিপ আপ। যদি তুই কথা কম বলিস তাহলে তোকে কি করতে হবে, তাহলে তোর প্রেজেন্ট অফ মাইন্ড খুব ভালো রাখতে হবে যাতে করে তুই ব্যাপারটা থেকে ব্যালেন্স করতে পারিস। আর ইফ ইউ ডোন্ট রিড ইউ নিড টু অ্যাক্ট ক্লেভার। যদি তুই কম পড়িস তাহলে তোকে ইউ প্রিটেন্ড টু অ্যাক্ট ক্লেভার, তাহলে তোকে জানার অনেক ভান করতে হবে, বাট অ্যাকচুয়ালি তুই কিছুই জানিস না। বুঝতে পারছো? মানে রিডিং ফিলস আস, স্পিকিং প্রিপেয়ার্স আস। রিডিং আমাদেরকে পূর্ণ করে, স্পিকিং আমাদেরকে প্রিপেয়ার করে, আর রাইটিং পারফেক্ট আস। রাইটিং আমাদেরকে পারফেক্ট করে তোলে। বুঝতে পারছিস? অ্যান্ড উইদাউট দেম অনলি প্রিটেন্ড টু বি নো। এবং এগুলো ছাড়া একটাই কিছু আছে, তোকে ভান করতে লাগবে সব জায়গায়, খুব জানি, খুব বলতে পারি, আর সবই জানি। বুঝতে পারছো? বাট অ্যাকচুয়ালি কিছুই জানছোস না এসব ব্যাপার। হিস্ট্রিজ মেক ম্যান ওয়াইজ। হিস্ট্রি একটা মানুষকে বুদ্ধিমান করে তোলে। পোয়েটস উইটি। কবিতা একটা মানুষকে উইটি করে তোলে, মানে বুদ্ধিমানই হলো এক প্রকারের। দ্য ম্যাথমেটিক্স সাবটেল, মানে ম্যাথমেটিক্স আমাদেরকে লজিক্যাল করে তোলে। ন্যাচারাল ফিলোসফি। ন্যাচারাল ফিলোসফি মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বোটানি, জুলজি, যতগুলো সায়েন্সের পার্ট আছে ওটা হচ্ছে ন্যাচারাল ফিলোসফি। ন্যাচারাল ফিলোসফি ডিপ, মোরাল গ্রেভ, লজিক অ্যান্ড রিথরিক এবেল টু কন্টেম্ড। ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে। কবিতা মানুষকে বুদ্ধিদীপ্ত করে। গণিত মানুষকে সূক্ষ্ম চিন্তায় পারদর্শী করে তোলে। বিজ্ঞান চিন্তাকে গভীরভাবে কোনো কিছু চিন্তা করতে সাহায্য করে। আর মোরাল টিচিং মানুষকে গম্ভীর করে তোলে। আর লাস্টে যুক্তি ও বক্তৃতা শেখায় কীভাবে যুক্তি সহকারে নিজের মত প্রকাশ করতে হয়। এই কটা লাইনে, মানে এই একটা লাইনের মধ্যে ফ্রান্সিস বেকন বলছে যে কোন সাবজেক্ট পড়লে আমাদের কোন কোন পার্সোনালিটি ডেভেলপ হবে। হিস্ট্রি পড়লে একটা মানুষ ওয়াইজ হবে। কারণ হিস্ট্রি পড়ে মানুষ নিজের পাস্ট মিস্টেক সম্পর্কে জানতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, अभी और सुनिए। কবিতা পড়লে মানুষ বুদ্ধিমান হবে, উইটি হবে। কারণ কবিতায় এমনি সব এক্সপ্রেশন থাকে যেটা মানে কবিতায় লেখা থাকে না, ওটাকে আমাদের লজিক দিয়ে ইউজ করতে হয়, লজিক দিয়ে বুঝতে হয়। যেটা বুঝছি ওটা লয়, যেটা বুঝতে পারছি না ওটাই। বুঝতে পারছো? এটা কবিতা শিখাচ্ছে। তাহলে ঠিক আছে, কবিতা পড়ে বুদ্ধি তো হলো। কবিতা পড়ে, কবিতা পড়লে আমাদের কি হবে? কবিতা পড়লে আমরা নিজের এক্সপ্রেশনগুলোকে আরো বিউটিফুলি ভাবে এক্সপ্রেস করতে পারবো। ধর কবিতা পড়ছো, নিজের প্রেম ভালোবাসার জন্য একটা কবিতা লিখছো, তাহলে কি হচ্ছে যে নিজের ভালোবাসাটাকে আরো ঠিকভাবে এক্সপ্রেস করতে কে শেখাচ্ছে? ওটা হচ্ছে পোয়েম শেখাচ্ছে। বুঝলি? তারপর হচ্ছে ম্যাথমেটিক্স, যেটা মানুষকে লজিক্যাল করে তোলে। যদি কারোর মাথায় লজিকই না থাকে তাহলে ওকে ম্যাথমেটিক্স পড়াতে লাগবে। ঠিক আছে? তোরা সবাই নিজের উপর কেন লিখছিস? এখানে তো বলা নাই যে তোদের কথা বলছিস। তারপরে ন্যাচারাল ফিলোসফি ডিপ। ন্যাচারাল ফিলোসফি কি করে? মানুষকে কোনো কিছু গভীরভাবে চিন্তা করতে সাহায্য করে। ন্যাচারাল ফিলোসফি মানে সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট, ফিজিক্স হতে পারে, জুলজি হতে পারে, বা বোটানি হতে পারে। এটা মানুষকে কোনো কিছু কি বলে যেন ওটাকে, যুক্তি দিয়ে চিন্তা করতে সাহায্য করে। যেমনি আমরা সবাই জানি যে হট ব্যাগের ভিতরে জল গরম করে রাখা হয়। কোনদিন জানছি না যে হট ব্যাগের ভিতরে জলই কেন রাখা হয়। আমরা তো ব্লাড দিয়েও আরাম পেতে পারি। বুঝতে পারছিস? সে তো দুধ দিয়েও আরাম করতে পারি, ঠিক না? দুধ দিয়ে করতে পারি না, সে তো আমি জুস ভরে দিতে পারি হট ব্যাগে। কিন্তু জলই কেন? কারণ জলের হচ্ছে ওই যে কি বলে, আপেক্ষিক তাপ হচ্ছে অনেক বেশি। জল টেম্পারেচারকে অনেক বেশি টাইম ধরে রাখতে পারে, অ্যাবজর্ব করতে পারে। তাই জন্য হট ব্যাগে জল ভরছে। জল সস্তা। হ্যাঁ, জল সস্তা। চলে যাও একবার রাজস্থানে, চলে যাও একবার। বেশিরভাগ জায়গায় কোথায় বলা নেই তো। নেক্সট, তারপরে হচ্ছে আমাদের মোরাল গ্রেভ। মোরাল লেসনসগুলো আমাদেরকে যুক্তি দিয়ে কোনো কিছু ভাবতে শেখায়, কোনো কিছু আমাদেরকে গম্ভীর করে তোলে। আর লজিক আর রেথরিক আমাদেরকে কোনো কথা ভালোভাবে এক্সপ্রেস করতে সাহায্য করে। বুঝতে পারছো? এখানে এটাই লেখা আছে। কোথায় গেল জি? কোথায় গেল জি? আচ্ছা, আচ্ছা, কোশ্চেনটাই ডাইরেক্ট বলছে, তাহলে হয়ে যাবে। হোয়াট ডাজ বেকন মিন বাই সেইং লজিক অ্যান্ড রেথরিক মেক এ ম্যান এবল টু কন্টেম্ড? অ্যাকর্ডিং টু বেকন, লজিক ট্রেনস আওয়ার মাইন্ড ক্লিয়ারলি। লজিক আমাদের মাইন্ডকে ট্রেন করে। রেথরিক মিনস দ্য আর্ট অফ স্পিকিং ওয়েল। রেথরিক মানে রেটোরিক, যেটাকে আপনারা ফিগার অফ স্পিচ বলেন, ওটাই আমাদের মাইন্ডকে ট্রেন করে যে কোনো কিছু আমরা কিভাবে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারবো। বুঝতে পারছি? একজন হলো যে কি যেন বলছে, যেমনি একটা আমারই দাদা ছিল, এই গাজলে তো দিদির শাশুড়ি মা মারা গেছিলো,
তো একটা ছোট্ট বাবু ছিল, একটা পুচকি ছিল, তো বলছে যে কোথায় যাচ্ছ, তো বলছে তোমার ঠাকুরমাকে ঠাকুরের কাছে রাখতে যাচ্ছি, বুঝতে পারছি। ও বললো না যে মা মরে গেছে, বুঝতে পারছি, একটা মানে বলার একটা স্টাইল হলো, মানে যে না ওটা শুনতে ওকে ভালো লাগলো যে না আমার ঠাকুরমা পজিটিভ ওয়ার্ড দিয়ে বললো। আমরা কি বলে শ্মশানে যাচ্ছি, মরে গেছে, বুড়াতে যাচ্ছি, মানে এটা সামথিং কিছু নেগেটিভ ওয়ার্ড। ও বলছে তোমার ঠাকুরমাকে ঠাকুরের কাছে রাখতে যাচ্ছে, বুঝতে পারছো? এটা তোকে কে শিখাচ্ছে? এটা হচ্ছে রেটরিক, বুঝতে পারছো? হ্যাঁ, ও হচ্ছে বেকার, আমি হচ্ছি বেকার কথা বলার মানে আমি ইনকাম করি না। আর যদি এটাকে এমনি বলি যে না আমি নিজের লাইফের প্রিপেয়ারিং ফেজে আছি, মানে আমি কোনো কিছুর জন্য চেষ্টা করছি, এটা শুনতে একটু পজিটিভ শোনায়, বুঝতে পারছো? ইনসাল্ট করার একটা ট্রেনিং আছে, বুঝতে পারছো? ওটা রেটরিক শেখা। হ্যাঁ, কাউকে কেমনিও বলে আপনি অপমান করতে পারেন, বুঝলেন না ব্যাপারটা? ইফ ইউ, আচ্ছা উপরে আছে নাকি? আচ্ছা, টুগেদার লজিক অ্যান্ড রেটরিক হেল্প এ পারসন টু আর্গু, ডিবেট অ্যান্ড এক্সপ্রেস থটস প্রপারলি। রেটরিক আর লজিক দুটা একসাথে মিলে একটা মানুষকে কোনো কিছু আর্গু করতে, ডিবেট করতে বা নিজের এক্সপ্রেশনগুলোকে রাখতে সাহায্য করে। বুঝা গেল? নেক্সট, এক্সপ্লেন, আর একটা পেজ আছে। এক্সপ্লেন হাউ অ্যাকর্ডিং টু বেকন ডিফারেন্ট ফিল্ডস অফ স্টাডি শেপ ডিফারেন্ট কোয়ালিটিজ ইন এ পারসন। কীভাবে ডিফারেন্ট ফিল্ডস অফ স্টাডি ডিফারেন্ট কোয়ালিটি বিল্ড করতে সাহায্য করে। হিস্ট্রি কী করে? এখানে হিস্ট্রি একটা মানুষকে ওয়াইজ করে তোলে, ঠিক না? পোয়েট্রি কী করে? একটা মানুষকে উইটি করে তোলে। ম্যাথমেটিক্স আমাদের ব্রেনকে ট্রেন করে। ন্যাচারাল ফিলোসফি আমাদেরকে হেল্প করে যে হাউ টু থিঙ্ক ডিপলি। আর মোরাল স্টাডিজ আমাদেরকে সিরিয়াস হতে সাহায্য করে। লজিক আর রেটরিক শিখায় যে আমরা কীভাবে নিজের এক্সপ্রেশনগুলোকে ভালোভাবে এক্সপ্লেন করি। ওটা এখানে লেখা আছে, এটা ছকে লেখা আছে, এটা ভাষায় লেখা আছে। পরীক্ষা পেয়ে এগুলো ছক ফক টেনে না লিখে দিস, এগুলো না বলিস। স্যার তো বেশি বুঝে নিবে তখন, পুরো গ্রামার লেখার তো ঢং নাই, ছক ফক রেখে দিয়েছে, আধা আছে। বেকন বিউটিফুলি এক্সপ্লেন্স হাউ ডিফারেন্ট সাবজেক্টস ডেভেলপ ডিফারেন্ট কোয়ালিটিজ ইন এ পারসন। বেকন ভালোভাবে বলছেন যে কিভাবে ডিফারেন্ট সাবজেক্ট ডিফারেন্ট অ্যাটিটিউড একটা মানুষের মধ্যে ডেভেলপ করে। তিনি বলছেন হিস্টোরি মেক্স ম্যান ওয়াইজ বাই টিচিং লাইফ লেসন। হিস্ট্রি আমাদেরকে ওয়াইজ করে তোলে কারণ এটা আমাদের লাইফ লেসন শেখায়। পোয়েট্রি মেক্স ম্যান উইটি, পোয়েট্রি একটা মানুষকে উইটি করে তোলে। থ্রু ইমাজিনেশন অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, কারণ পোয়েট্রিতে আমাদেরকে অনেক বেশি কল্পনা করতে লাগে আর অনেক বেশি ক্রিটিক্যালি থিঙ্কিং করতে লাগে। ম্যাথমেটিক্স ট্রেনস আওয়ার মাইন্ড, ম্যাথমেটিক্স আমাদের মাইন্ডকে ট্রেন করে। ন্যাচারাল ফিলোসফি টিচেস আস হাউ টু থিঙ্ক ডিপলি, কীভাবে কোনো একটা জিনিসকে গভীরভাবে ভাবতে হয়। মোরাল স্টাডিজ মেক এ পারসন সিরিয়াস, মোরাল স্টাডিজ একটা পারসনকে সিরিয়াস করে তোলে অ্যান্ড রেসপন্সিবল করে তোলে। অ্যান্ড লজিক অ্যান্ড রেটরিক মেক এ ম্যান টু আর্গু, ডিবেট অ্যান্ড এক্সপ্রেস থটস প্রপারলি। এবং কোনো একটা মানুষ যাতে কীভাবে ভালোভাবে কোনো একটা ডিবেটে পার্টিসিপেট করতে পারে, নিজের এক্সপ্রেশনগুলো ভালোভাবে রাখতে পারে, এটা লজিক আর রেটরিক আমাদেরকে হচ্ছে শেখায়। লাস্ট পেজ, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো। সবই ইম্পর্টেন্ট। আমি তো প্রথমে বলেছিলাম প্রত্যেকটা লাইনে এক একটা কোটেশন আছে, পড়াবার আগে বলছিলাম না অফ স্টাডি যে প্রত্যেকটা লাইনে এক একটা কোটেশন, কোথা থেকে কোনো কোশ্চেন আসতে পারে। আভেন্ট স্টাডিয়া ইন মোরেস, এটা হচ্ছে একটা ল্যাটিন ফ্রেজ, এটা আসবে এরকম লোকেট অ্যান্ড এক্সপ্লেন বলে। এই ফ্রেজটা অভিডের নাম শুনেছি না আমরা? অভিড কিসের নাম শুনেছেন? অভিড, ওডিপাস, কে লিখেছিল? অভিড লিখেছিল, অভিড লিখেছিল, ওডিপাস কে লিখেছিল? কি সফোক্লিস? হ্যাঁ, শেক্সপিয়ার। ইয়ে ভগবান, ওটাই আমি তো ঠিকই বলেছি না, সফোক্লিস লেখেনি। The above phrase was originally written by Roman poet Ovid in his work Heroides, book number 15, page number 83. 15তম বইয়ের 83 পেজে লেখা আছে এই ল্যাটিন ফ্রেজটা। এখানে ল্যাটিন কোটেশন কেন দেওয়া আছে? কারণ ফ্রান্সিস বেকন কোন টাইমের রাইটার? কোন টাইমের রাইটার? রেনেসাস টাইমের রাইটার। রেনেসাস টাইমে এনসিয়েন্ট ক্লাসিক্যাল জিনিসগুলোকে রিড করা হয়েছিল, তাই জন্য এখানে ফ্রান্সিস বেকনও তার ব্যতিক্রম ছিলেন না, তিনিও রিড করছিলেন। ওইখান থেকে যেটা ভালো পাইছেন ওখানে টুকলি করে দিয়েছেন, বুঝতে পারছো? এইটা প্রথম এই ফ্রেজটা এটা হচ্ছে অভিড লিখেছিল, বুঝতে পারছিস? আর তারপরে পরবর্তীকালে এটা ফ্রান্সিস বেকন তার নিজের এসেতে এটা ডেভেলপ করেন। এইটা ফ্রেজটার মানে কি? থ্রু দ্য অ্যাবভ ফ্রেজ বেকন সেজ দ্যাট
ওয়েন এভার উই স্টাডি, যেটাই কিছু আমরা পড়ি সেটা আমাদের ক্যারেক্টারে আস্তে 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 করে বিল্ড হয়ে যায়, বুঝতে পারছি? সঙ্গ দোষে লোহা ভাসে, ওটাই হচ্ছে এই ফ্রেজটার মানে। ফের এটা না পরীক্ষা লিখে দিই, সঙ্গ দোষে লোহা ভাসে, মানে যা কিছু আমরা পড়বো, যেটাই কিছু ভালো ভালো জিনিস আমরা পড়বো, ওরকম আমাদের কথাবার্তায় ওটা ধরা পড়বে, ওরকম আমাদের চিন্তা ভাবনা সেটা প্রকাশিত হবে। মানে স্টাডিজ পাস থ্রু আবার ক্যারেক্টার, যেটা আমরা পড়বো ওটা আমাদের ক্যারেক্টারের মধ্যে মিশে যাবে, বুঝতে পারছো? যেমনি জলে চিনি গুলে যায় না, উনি যেটা আমরা পড়বো ওটা আমাদের ক্যারেক্টারে মিশে যাবে। ভালো ভালো জিনিস পড়বো তো আমাদের ক্যারেক্টারে ভালো ভালো ডেভেলপ হবে, আর যদি আমরা উল্টা পাল্টা জিনিস পড়ি তাহলে তো হয়েছে, বুঝতে পারছো? Sure. হ্যাঁ। থ্রু দ্য অ্যাবভ ফ্রেজ বেকন সেজ দ্যাট হোয়াট এভার উই স্টাডি, যেটা আমরা পড়বো, স্লোলি বিকাম দ্য পার্ট অফ আওয়ার ক্যারেক্টার, সেটা আস্তে আস্তে করে আমাদের ক্যারেক্টারে পার্ট হয়ে যাবে, অ্যান্ড বিহেভিয়ার, এবং আমাদের বিহেভিয়ারে পার্ট হয়ে যাবে, অ্যান্ড ডেইলি লাইফ, এবং আমাদের ডেইলি লাইফেরও পার্ট হয়ে যাবে। ইফ উই রিড, যদি আমরা পড়ি গুড থিংস, যদি ভালো জিনিস পড়ি, উই স্টার্ট টু থিঙ্ক বেটার, তাহলে আমরা ভালো ভালো ভাবতে স্টার্ট করবো। স্পিক বেটার, আমরা ভালোভাবে কথা বলতে পারবো, অ্যান্ড বিহেভ বেটার, এবং আমরা ভালোভাবে আচরণ করতে পারবো। সো এডুকেশন ইজ নট সামথিং টু ফিল দ্য ব্রেন, এডুকেশন এটা না যেটা দিয়ে আমাদের ব্রেন ফিল হয়, বাট টু ট্রেন আওয়ার ব্রেন, এডুকেশন হচ্ছে আমাদের ব্রেনকে ট্রেন করার একটা টুল, বুঝতে পারছো? এখান অবধি হলো, আর এরপরে লাস্ট ক্লাস হবে, তারপরে এটা শেষ।